জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ রাকিবুল হাসান, সাইফিনাথ অ্যাসোসিয়েট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। ঈদ পরবর্তীতে আমরা বিভিন্ন কর্মব্যবস্থার মাঝেও আপনাদের সাথে একত্রিত হতে পারছি। আপনাদেরকে এজন্য শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই আয়োজনটি সাইফিনাথ অ্যান্ড অ্যাসোসিয়েটের অধীনে সেন্টার স্কিল ফর ডেভেলপমেন্টের একটি আয়োজন। আমাদের সাইফিনাথ অ্যাসোসিয়েট 2003 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, অডিট এবং প্রফেশনাল ট্রেনিং এর উপরে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা সবাই জানি বিগত 2 তারিখে আমাদের জাতীয় বাজেট পাস হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের চেঞ্জেস এসেছে। এই বিষয় নিয়ে আমাদের আজকে আয়োজন, যেখানে আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত এবং করার জন্য উপস্থিত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সম্মানিত ডক্টর আব্দুল রউফ স্যার, মেম্বার হেড পলিসি। আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত এ কে মাহবুব রহমান স্যার, কমিশনার কাস্টমস। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন আমাদের সার্ফিনাথ অ্যাসোসিয়েটের প্রিন্সিপাল অ্যান্ড সিও, সম্মানিত জনাব মোহাম্মদ সাইফুর রহমান এফসিএমএ স্যার। আপনাদের তিনজনকেই আজকে আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এখন আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাইফুর রহমান এফসিএমএ স্যারকে আজকের আলোচ্য বিষয় জাতীয় বাজেট 2025-26 পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজেট পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের আমরা ভ্যাটের কি চেঞ্জেস গুলো নিয়ে আলোচনা করব। এই বছর ভ্যাটে খুব বেশি যদিও চেঞ্জেস নিয়ে আসা হয় নাই, বাট বেশ কিছু গুণগত চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। তো আমরা খুব বেশি সময় নিব না আপনাদের। আমরা আজকের শুরুতে আমি প্রেজেন্টেশনটা দিব, তারপরে আমাদের মাহবুবুর রহমান স্যার যদি কিছু কমেন্ট করবে, তারপরে রৌফ স্যার যদি প্রয়োজন হয় তাহলে সে কিছু কমেন্ট করবে যদি আমরা কোনো ভুল ত্রুটি থাকে অথবা কোনো আইনের অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা হয়, তাহলে স্যার সেটা আপনাদের সামনে তুলে ধরবে। তো আমরা তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ওভারভিউতে দেখি যে আমাদের কি কি সেকশন চেঞ্জেস আসছে। সেকশন 2, 24, 31, 46, 47, 48, 49, 50, 57, 64, 69, 71, 72, 83, 85, 95, 106, 107,
121 থেকে 127। অ্যামেন্ডমেন্ট ইন রুলস, রুল নাম্বার 2, 12, 18 ক, 18 ঘ, 20, 21, 24-এর গ, 26, 27, 39, 40, 45, 48, 90, 109, 118 গ। এছাড়া কিছু ফর্ম আছে, ফর্ম 2.1, 4.1, 4.3, 6.1, 6.2.1, 7.1, 9.1, 10.1, এগুলোর চেঞ্জেস আসছে। ঠিক আছে, আমরা সেকশন 2 একটা চেঞ্জেস আসছে, সেটা হলো এটা অনেক দিনের অনেকেরই চাওয়া ছিল, যেটা হলো যে কনস্ট্রাকশন কোম্পানি দেখা যাচ্ছে যে আসলে মূলত যারা কাজ করে, ঠিকাদারি কাজ করে, তাদের থেকে যে ভ্যাটটা কেটে নেয়, আলটিমেটলি তাদের আর ফার্দার কোনো ভ্যাট দিতে হয় না মোস্ট অফ দ্য টাইম। তো প্রকিউরমেন্ট প্রোভাইডারেরও একই অবস্থা, সি এন্ড এফ এজেন্টের তাদেরকে পোর্ট থেকে কেটে নেয়। তো এখানে তাদেরকে এটা হাফ ইয়ারলি, মানে বছরে 2টা রিটার্নের কথা বলা হয়েছে, সেহেতু ট্যাক্স পিরিয়ডটা 2টা ট্যাক্স পিরিয়ড বলা হয়েছে। আমাদের রেগুলার ট্যাক্স পিরিয়ড হলো 1 মান্থ, ভ্যাটের রেগুলার ট্যাক্স পিরিয়ড হলো 1 মান্থ, টার্ন ওভার ট্যাক্সের 3 মান্থ। কিন্তু আমাদের সেকশন 2 এ এই ডেফিনেশনে একটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে ট্যাক্স পিরিয়ডে, সেটা হলো যে প্রকিউরমেন্ট প্রোভাইডার, কনস্ট্রাকশন ফার্ম অ্যান্ড সি এন্ড এফ এজেন্ট, তাদেরকে বছরে 2বার রিটার্ন জমা দিতে হবে, জমা দিলে চলবে। 30th জুন এবং 31st ডিসেম্বর তাদের 2টা ক্লোজিং আর কি। আর যারা অন্যান্য যারা আছে তাদের আগের মতোই রিটার্ন সাবমিশন করতে হবে। সেকশন 31-এ অ্যাডভান্স ট্যাক্স, যেটা আমরা জানি এটি অথবা অ্যাডভান্স ভ্যাট, যেটাই বলি না কেন, এখানে আমাদের কমার্শিয়াল ইম্পোর্টার যারা ছিল তাদের 5% ছিল এর আগে, উৎসে কর কর্তন করা মানে ভ্যাট কাটা হতো ইম্পোর্টের সময়। যেহেতু যারা ট্রেডার্স আছে তাদের এখন 7.5%, আগে ট্রেডার্স এর ভ্যাট ছিল 5%, কিন্তু আমাদের রিসেন্ট এই বাজেটের আগেই মোস্ট প্রবাবলি জানুয়ারি মাসে এটাকে চেঞ্জ করা হয়েছে, 7.5% করা হয়েছে ট্রেডার্সকে। সেহেতু সেটার সাথে অ্যালাইন করে এটাকে কি করা হয়েছে, 7.5% করা হয়েছে। আগে কমার্শিয়াল ইম্পোর্টার যারা ছিল 5% ছিল, তাদের এখন 7.5% করে কেটে নেওয়া হবে ইম্পোর্ট পর্যায়ে। আর ম্যানুফ্যাকচারার যারা ছিল তাদের থেকে 3% এটি কাটা হতো, কিন্তু সেটাকে রিডিউস করে 2% করা হয়েছে। অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড এক্সটেন্ডেড টু 6 ট্যাক্স পিরিয়ড, এটাকে আগে 4 কর মেয়াদ ছিল, সেটাকে 6 কর মেয়াদ করা হয়েছে। তো এর ফলে কি হচ্ছে, আগে আমাদের অনেকেই টাকা তামাদি হয়ে যেত এই সময়ের ভিতর না করার ফলে। তো সেটা এখন কি হচ্ছে, এটা আরো সময় পাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে আমাদের ট্যাক্স পিরিয়ডটা এখন যে মানে কি বলে যে এক্সটেন্ডেড করা হয়েছে, আমরা অ্যাডজাস্টমেন্ট যেটা করি, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করা যাবে, আমার কথা শুনছে সেটাকে কি মিউটেড হয়েছে? 6 ট্যাক্স পিরিয়ড করা হয়েছে 4 ট্যাক্স পিরিয়ড থেকে। নো ঘুমাই না। ফার্দার ভ্যাট, নো ফার্দার ভ্যাট ইফ ইম্পোর্টার অ্যাডস 50% প্লাস ভ্যালু, মানে কথা হলো অ্যাসেসেবল ভ্যালুর সাথে যদি আপনি 50% ভ্যালু এডিশন করেন, তাহলে সেক্ষেত্রে ইম্পোর্টারকে আর কোনো ভ্যাট দিতে হবে না। ঠিক আছে, তো যদিও এটা মূলত এটা এই কথাটা বলার কোনো নেই, মানে এটাকে ফাইনাল ট্যাক্সের মতো একটা নিয়ে আসা হয়েছে, ইনকাম ট্যাক্সের মতো, যে 50% যদি আপনি করেন কি বলে ভ্যালু এডিশন করেন, তাহলে আপনাকে আর কোনো ভ্যাট দিতে হবে না। আসলে এই কথাটা বলাও যা না বলাও তা, কেননা 50% যখন আপনি 7.5% দিচ্ছেন, এটি দিচ্ছেন আর 15% ভ্যাট দিচ্ছেন, দ্যাট মিনস 22 টাকা 50 পয়সা আপনার দেওয়া হচ্ছে, মানে 100 টাকায়। সেতে 100 টাকা যদি 22 টাকা 50 পয়সা দেওয়া হয়, তাহলে 50% ভ্যালু এডিশন করলে সেক্ষেত্রে এটাই কমপ্লিট হয়ে যায়। মানে পুরো যদি 50% অ্যাড করেন, তাহলে আপনার কি হবে, 100 টাকা যদি আপনি অ্যাসেসেবল ভ্যালু হয়, সেটাকে যদি আপনি 150 টাকা আপনি ভ্যালু মূল্য ধরেন, তাহলে সে 150 টাকার উপরে 22 টাকা 50 পয়সা আসবে আলটিমেটলি। আর কোনো ভ্যাট আপনি চাইতেও পারবেন না, আর দিতেও হবে না। তো
তো এটা আসলে একটা যে ইকুয়েশনটা জিরো হয়ে যাচ্ছে। তো এটা এনবিআর চাচ্ছে অনেকটা সহজ করার জন্য, যে কিন্তু আসলে এখানে অনেক ফর্মালিটিস আছে যেটা আসলে না মেনে থাকা যাবে না, মানতে হবে ইনফ্যাক্ট। তো খুব যে বেশি হবে লাভবান হবে তা না, বাট এটা চাচ্ছে যে এটা হ্যাসেল ফ্রি করার জন্য। বাট মূলত 7.5% দেওয়া মানে 50% ভ্যালু এডিশন করলে তার জিরো হয়ে যাবে, তার টোটাল ভ্যাটটা। সেকশন 46 আমরা জানি যে সেকশন 46-এ আমাদের যে ইনপুট ক্রেডিট নেই, সেই ইনপুট ক্রেডিটের বিভিন্ন কন্ডিশনের কথা বলা আছে। তো সেখানেও আমাদের বলা ছিল যে ট্যাক্স চালান যেটা আছে 6.3 হোক, বিল অফ এন্ট্রি হোক, এটার ইনপুট ক্রেডিট আমরা 4 মাস পর্যন্ত নিতে পারি। যেই মাসে আমাদের ট্রানজেকশনটা ঘটে সেই ট্যাক্স পিরিয়ড, তার পরবর্তী 4 কর মেয়াদের কথা বলা ছিল, এখন এটাকে 6 কর মেয়াদ করা হয়েছে। আম, এছাড়া এর আগে একটা কন্ডিশন ছিল যে আমরা অনেক সময় কোনো মাল ক্লিয়ার করি, তখন ব্যাংক গ্যারান্টির মাধ্যমে মাল ক্লিয়ার করে থাকে, কোনো গুডস ক্লিয়ার করে থাকে, কিন্তু এই গুডসটা দেখা গেল যে প্রভিশনাল যে অ্যাসেসমেন্টটা অনেক পরে হচ্ছে, ফাইনাল অ্যাসেসমেন্টটা, তখন এটা একটা ক্লিয়ার ছিল না আসলে যে যখন আমি যদি জানুয়ারি মাসে একটা ইম্পোর্ট করি, বিল অফ এন্ট্রির ডেটটা জানুয়ারি মাসই হয় এবং এটার ফাইনাল অ্যাসেসমেন্টটা মানে জুলাই মাসে হয়, তো তখন এই যে ব্যাংক গ্যারান্টি দেওয়ার ফলে যে 6 মাস পরে যদি আমি কোনো টাকা দিতে হয়, ফার্দার আমার এটি অথবা ভ্যাট দিতে হয়, তো সেটা আমার রিবেট নেওয়ার টাইম পিরিয়ডটা কত থাকবে। তো সেটা আগে কোনো সুনির্দিষ্ট ছিল না, সেটাকে সুনির্দিষ্ট করা হয়েছে এবং সেটাকে বলা হচ্ছে যে যেদিন এই ফাইনাল অ্যাসেসমেন্টটা হবে অথবা বিল অফ এন্ট্রিটা রিলিজ হবে, সেটার থেকে 6 মান্থ আমরা সময় পাবো। সার্ভিস প্রোভাইডার, এখানে সেকশন 46-এ এর আগেও বলা ছিল এবং বিভিন্নভাবে ব্যাখ্যাপত্রে ছিল যে সার্ভিস প্রোভাইডারদের 4.3 সাবমিট করার প্রয়োজন নেই, কিন্তু অনেক সময় ব্যাট অফিসে এই প্রবলেমটা ক্রিয়েট হইতো সার্ভিস প্রোভাইডারদের, যখন তারা ইনপুট ক্রেডিট নিতে যেত, তখন এখানে একটা মানে গ্রে এরিয়া থাকতো যে না, আপনাদেরকে 4.3 দিতে হবে যদি আপনি ইনপুট ক্রেডিট নিতে হয়। মানে আদারওয়াইজ ইনপুট ক্রেডিট না নিলে আপনাকে 4.3 দিতে হবে না, বাট ইনপুট ক্রেডিট নিলে আপনাকে 4.3 দিতে হবে সার্ভিস প্রোভাইডারদেরকে। তো সেই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য এইবার সেকশন 46-এ ক্লিয়ারলি বলা হয়েছে যে যারা সার্ভিস প্রোভাইডার তাদের 6.3 সাবমিট করার প্রয়োজন নেই। এর এছাড়াও বলা ছিল যে 7.5%-এর বেশি যদি আপনার ইনপুটের ভ্যালুটা বেড়ে যায় 7.5%-এর বেশি, তাহলে সেক্ষেত্রে আপনার যতটুকু বৃদ্ধি পাবে সেই ভ্যালুর উপরে 15% সেই যেই ভ্যাটটা আপনার রিবেট নেওয়ার কথা, সেই ভ্যাটটা রিবেট নেওয়া যাবে না। কিন্তু এখানেও ক্লিয়ার ছিল না, তো সেই জন্য এটাও ক্লিয়ার করা হয়েছে যে 7.5%-এর অতিরিক্ত যদি বৃদ্ধি পায়, আপনার একটা গুডস, আপনার টোটাল ইনপুট ভ্যালু ছিল 100 টাকা, সেটা 110 টাকা হয়, তাহলে 10 টাকার উপরে যে ভ্যাট আসবে সেই ভ্যাটের টাকাটা আপনার ডিজেল হবে ইনপুট ক্রেডিট হিসাবে, নট 110 টাকার ফুললি হবে না। তো সেটাও এই বছরে সেকশন 46-এ ক্লিয়ার করা হয়েছে। সেকশন 47 একটা খুব মানে অগোছালো একটা সেকশন ছিল, যেটাতে খুবই মানে অনেক কথাবার্তা ছিল, সেটাকে একদম ক্লিয়ার করা হয়েছে। মূলত আসলে সেকশন 46 হলো রেয়াত নেওয়ার জন্য বিভিন্ন কন্ডিশনের কথা বলা ছিল, আর সেকশন 47-এ ছিল আংশিক কর রেয়াতের কথা ছিল। তো আসলে মূলত যেটা হলো যে আংশিক কর রেয়াতটা কিভাবে, যে প্রপোর্শনালিটি আপনি নিতে পারবেন, কর রেয়াত নিতে পারবেন। তো যেহেতু ধরুন না যে আপনি কোনো সময় কোনো মাল যদি ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করার সময় দেখা গেল যে আপনি জানতেছেন না যে আপনি এক্সেমটেড প্রোডাক্ট বিক্রি করবেন নাকি ভ্যাটাবেল প্রোডাক্ট বিক্রি করবেন। তো পরবর্তীতে দেখা গেল যে যখন আপনি মালটা ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন, তখন ফুল টাকাটা আপনি ইনপুট ক্রেডিট নিয়ে নিচ্ছেন, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে ওই মালটা যখন আপনি নিয়ে আসতেছেন, সেই গুডসটা কিছু ট্যাক্সেবল ছিল, কিছু এক্সেমটেড ছিল। তো এক্সেমটেড যদি হয় সেক্ষেত্রে আমাদের আইনে বলা আছে এক্সেমটেড গুডস এর জন্য কোনো রিবেট নেওয়া যাবে না। তো আমরা তো আসলে শুরুতে বুঝতেছি না যে কতটুকু আমরা এক্সেমটেড হবে কতটুকু ভ্যাটাবেল হবে, এরকম যদি সিচুয়েশন হয় কোনো র মেটেরিয়াল থেকে প্রোডাক্ট উৎপাদন করা অথবা কোনো ফাইনাল প্রোডাক্ট হইলেও যদি সেটা দুইটা সিচুয়েশনের কারণে
ট্যাক্সেবল এবং নন ট্যাক্সেবল হয়। তো সেই ক্ষেত্রে যতটুকু নন ট্যাক্সেবল তার সাথে প্রপোর্শনালি যতটুকু ভ্যাট জড়িত আছে সেটা আমাদের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে এটাকে ফেরত দিতে হবে। সেটাই আসলে আংশিক কর রেয়াত, এবং সেই কর রেয়াতের সেকশনটাকে খুব সহজ করা হয়েছে। সেকশন 49-এ বলা আছে যে নো ভ্যাট ডিডাকশন অন ফার্স্ট সাবকন্ট্রাক্টর। মূলত প্রজেক্টের ক্ষেত্রে বলা আছে যে যদি প্রজেক্টের ক্ষেত্রে আমরা কোনো প্রিন্সিপাল কন্ট্রাক্টর থেকে যদি ভ্যাট কাটে, তাহলে প্রিন্সিপাল কন্ট্রাক্টর যদি অন্য কোনো কন্ট্রাক্টর নিয়োগ করে সেই কন্ট্রাক্টর থেকে আর ভ্যাট কাটার প্রয়োজন নেই। তো সেটা এখন এইবার বলা হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট কন্ট্রাক্টর প্রিন্সিপাল কন্ট্রাক্টর, তার পরবর্তী সাব কন্ট্রাক্টর যে থাকবে তার থেকে কাটা যাবে না, কাটতে হবে না। কিন্তু পরবর্তী যদি কোনো সাব কন্ট্রাক্টর নিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যাট কাটতে হবে, সেই পরবর্তী সেকেন্ড সাব কন্ট্রাক্টর থেকে ভ্যাট কাটতে হবে। সেকশন 50-তে বলা আছে অ্যাডজাস্টমেন্ট উইন্ডো এক্সটেন্ডেড। দ্যাট মিনস আমরা বুঝতেছি যে এখন যে ভ্যাটের যে আহ, ইটা কি বলে ইনপুট ক্রেডিট অথবা অ্যাডজাস্টমেন্ট, এটা সবগুলোকে 6 মান্থ করা হয়েছে। ঠিক আছে, আগে যেটা 4 ট্যাক্স পিরিয়ড ছিল অথবা 3 ট্যাক্স পিরিয়ড কর্মে ছিল, সবগুলোকে 6 ট্যাক্স পিরিয়ড করা হয়েছে। সেকশন 64-এ রিটার্ন ডিউ বাই 20th ফর ব্যাংক, ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট, অটোনমাস বডি, জিরো রিটার্ন। এখানে আরো একটা সুবিধা করে দিয়েছে, যারা যারা ব্যাংক আছে, ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট, অটোনমাস বডি এবং জিরো রিটার্ন, তাদের ভ্যাটের রিটার্নটা 20 তারিখ পর্যন্ত দেওয়া যাবে, যেটা আমাদের নর্মালি কি হয় 15 তারিখের মধ্যে পরবর্তী মাসে 15 তারিখে দিতে হয়। আর এই ক্ষেত্রে 20 তারিখ আমাদের প্রভিশনটা আছে, তো তারা 20 তারিখ দিতে পারবে। ব্যাংক, ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট, অথরিটিজ অ্যান্ড জিরো রিটার্ন যারা আছে তারা এটা দিতে পারবে। সেকশন 83-এ ইয়ারো নাও এম্পাওয়ার্ড টু ইন্সপেক্ট অ্যান্ড ভেরিফাই। আগে মানে আগে ছিল যে আরো পর্যন্ত যেতে পারতো, ইন্সপেকশন করতে পারতো, মানে টিম লিডার হিসেবে থাকতেও। আম, কিন্তু এখন এআরও কে এম্পাওয়ার করা হয়েছে যে এআরও ডিভিশনাল যে কর্মকর্তা আছে তার অনুমোদন ক্রমে আপনার বিজনেস প্রিমিসিসে ঢুকতে পারবে এবং সবকিছু ইন্সপেক্ট করতে পারবে এবং ভেরিফাই করতে পারবে। ইভেন যদি ফার্দার কোনো তাকে অথরিটি দেওয়া হয় ডিভিশনাল অফিসার, তাহলে সেই কাজগুলো তারা করতে পারবে এআরও লেভেলে। সেকশন 85 পেনাল্টিজ রিল্যাক্সড। রিটার্ন ডিফল্ট পেনাল্টি, আমরা জানি যে শুরুতে রিটার্ন সাবমিশনের ছিল 10,000 টাকা, সেখান থেকে 5,000 টাকা করা হয়েছে, এই বছরে এটাকে 2,000 টাকা করা হয়েছে। এক্সেস ক্রেডিট বলতে এখানে আমাদের ইনপুট ক্রেডিট অনেক সময় যদি ভুলে আমরা ইনপুট ক্রেডিট নেই, মানে আমরা মানে ভুলে না, ভুলে ব্যাপারটা না, যদি আমরা কোনো ইনপুট ক্রেডিট ইচ্ছাকৃত ভাবে যে ইনপুট ক্রেডিটটা নেওয়া উচিত না সেটা আমরা নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের আগে 50% থেকে 100% আপনার পেনাল্টি করতো, সেটা এখন 30% থেকে 50%, মিনিমাম 30 ম্যাক্সিমাম 50% করা হয়েছে। আর যাদের এক্সেম্পটেড প্রোডাক্ট বিক্রি করে তাদের খাতাপত্র হিসাবপত্র যেটা রাখতে হয় সেটা ভায়োলেশনের জন্য আগে 1 লক্ষ টাকা জরিমানার কথা বলা ছিল, এই বছর সেটা 25,000 টাকা করা হয়েছে। সেকশন 106, 7, 126 থেকে 127-এ ইনস্টলমেন্ট এক্সটেন্ডেড। মানে আমাদের যদি কেউ যদি ভ্যাট বকেয়া থাকে তাহলে সেটা কমিশনার 12 মাসের সময় পর্যন্ত তার কাছে অ্যালাউ ছিল যে 12টা ইনস্টলমেন্ট করে 12 মাসের ভিতরে পেমেন্ট করতে পারবে, কিন্তু এটাকে এখন 18 মাস করা হয়েছে, যে 18 মাস পর্যন্ত আপনাকে সময় দিতে পারবে যদি কোনো বকেয়া থাকে আপনার। ইআরপি সফটওয়্যার অ্যাকসেপ্টেড ফর রেকর্ড কিপিং, এটা খুব ভালো একটা চেঞ্জেস। সেটা হলো যে এর আগে আমরা ক্রয় বই বিক্রয় বই লিখতাম, এখনো ক্রয় বই বিক্রয় বই আছে, কিন্তু ইন এডিশন টু দিস যদি কেউ ইআরপি সফটওয়্যারে 6.1, 6.2.1 রাখে তাহলে সেক্ষেত্রে তার আলাদাভাবে বুককিপিং মানে ম্যানুয়াল 6.1, 6.2.1 এগুলো রাখার প্রয়োজন নেই। এবং এর আগে ছিল যে সফটওয়্যার যেটা রাখতো সেই সফটওয়্যারটা এনবিআর এনলিস্টেড থাকতে হইতো, কিন্তু এই বছর সেই কোশ্চেনটা নেই, এনবিআর এনলিস্টেড হইতে পারে, নন লিস্টেড হইতে পারে। ইআরপি সফটওয়্যার হইলে আপনি সেখানে আপনি
ওয়ান 6.2.1 এগুলো আপনি রাখতে পারবেন। সাইফুল ভাই, একটা কোশ্চেন ছিল এই ইআরপি সফটওয়্যার নিয়ে। আমরা একটু শেষ করি, তারপর আমরা করব। আচ্ছা, রেকর্ড। এনবিআরস এক্সেমশন অথরিটি লিমিটেড সেকশন 126 এর তিনটা সেকশন আছে। তিনটা সেকশনের ভিতরে একটা জেনারেলি তারা এক্সেমশন দিত। সেকশন 126-এর 2-এ ছিল, মানে ইন্টার কান্ট্রি অথবা বিভিন্ন এরকম চুক্তি হইতো যে বিভিন্ন দেশের সাথে, সেক্ষেত্রে আপনার ভ্যাট রিবেটের এগুলো দিত, মানে ওই সেকশন অনুযায়ী এনবিআর। 126-এ ছিল যে এনবিআর কি করতো, যে স্পেসিফিক কোনো রিজনের কারণে সে ভ্যাট এক্সেমশন দিত। সেই স্পেসিফিক রিজনের কারণে এটা আর এখন এনবিআর হাতে সেই ক্ষমতাটা তুলে নেওয়া হয়েছে। সেকশন 126-এর তিনটা এখানে করা হয়েছে, রহিত করা হয়েছে। ইন্টারেস্ট ডিউ ফর ইরেগুলার ক্রেডিট, কেউ যদি ইরেগুলার ক্রেডিট নেয়, ইনপুট ক্রেডিট নেয়, তাহলে সেটার উপরে ইন্টারেস্ট দিতে হবে। সেটা আগে ক্লিয়ার ছিল না, আইনে সেটাকে ক্লিয়ার করা হয়েছে। ফার্স্ট শিডিউলে কিছু চেঞ্জ করা হয়েছে, চেঞ্জেস নিয়ে আসছে। তার ভিতরে ডে লেবারের কথা বলা ছিল না, এটা নিয়ে অনেক সময় যদিও কাউকে ভ্যাট ইম্পোজ করে নাই, বাট এটা নিয়ে একটা কোশ্চেন ছিল যে ডে লেবার তো নেই আমাদের ফার্স্ট শিডিউলে, তাহলে সেক্ষেত্রে কি হবে। সেই জন্য ডে লেবারটা যোগ করা হয়েছে। এবং স্যালারিড পার্সন, স্যালারির কথাটাও বলা ছিল না, যে স্যালারি যে ভ্যাট এক্সেমটেড সেটাও ওইভাবে স্পষ্ট করা ছিল না। সেই স্যালারিড পার্সনের কথাটা নিয়ে আসা হয়েছে এবং ডে লেবারের কথাটা বলা হয়েছে। এরা ভ্যাট এক্সেমটেড হবে ফার্স্ট শিডিউলে, এটাকে নিয়ে আসা হয়েছে। সেকেন্ড শিডিউলে ইম্পোর্ট পর্যায়ে অনেক বড় লম্বা লিস্ট আছে, সেখানে বিভিন্ন এসডি ইম্পোজ করে সেকেন্ড শিডিউলের মাধ্যমে। সেখানে কয়েকটা স্তর আছে, তার ভিতরে আমরা সরবরাহ পর্যায়ে যদি আমরা বলি, সেক্ষেত্রে আইসকিউনের উপরে আমাদের যে সাপ্লিমেন্টারি ডিউটি সেটা 10% থেকে 5%-এ করা হয়েছে। এবং নতুন করে একটা ভ্যাট এবং কি বলে এসডি ইম্পোর্ট করা হয়েছে, এটাকে ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেটাতে এসডি দিতে হবে, সাপ্লিমেন্টারি ডিউটি 10% দিতে হবে। এবং এটার জন্য আমাদের যে সার্ভিস কোড আছে, সার্ভিস কোডেও এই বছর চেঞ্জ নিয়ে আসা হয়েছে, সেখানে ওটিটি প্ল্যাটফর্মের ডেফিনেশন নিয়ে আসা হয়েছে। এবং থার্ড শিডিউলে কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। সেখানে আপনারা দেখেন যে 5% থেকে 7.5%-এ করা হয়েছে। আমরা যে যে জানুয়ারিতে বেশ কিছু জিনিসের চেঞ্জ করা হয়েছিল, জানুয়ারিতে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশের ফলে। আর এখানে এই যে অধ্যাদেশটা হচ্ছে, সেখানেও বেশ কিছু চেঞ্জেস আসছে। নেইল, মানে এই যে লোহার জাতীয় জিনিসপত্র, সেগুলোর থেকে 5% থেকে 7.5% করা হয়েছে। তারপরে এখানেও কিছু আছে, 5% থেকে 7.5%, 7.5% থেকে 15% করা হয়েছে। এরপরে আরেকটা যেটা আমাদের সচরাচর খুব প্রয়োজন হয়, অথবা আমরা করি টেক্সটাইলের ক্ষেত্রে, কটনের ক্ষেত্রে, যেটা আমরা ফিক্সড ব্যাট যেটা বলি, এটাকে টেবিল 4-এ আছে ফিক্সড, যেটাকে ফিক্সড ভ্যাট যেটা। যেমন কটনের ক্ষেত্রে, সুতার ক্ষেত্রে আপনার 3 টাকা থেকে 5 টাকা করা হয়েছে প্রপোজড, যে পার কেজিতে। ম্যানমেড ফাইবার ফাইবার 3 টাকা থেকে 5 টাকা। স্কার্ফ, শিপ স্কার্ফকে 1,000 টাকা থেকে 1,200 টাকা। এমএস প্রোডাক্ট, সেখানে আছে এমএস গুডস হুইচ ইজ প্রডিউসড বাই ইম্পোর্টেড আর লোকাল কালেক্টেড রিডেলাবেল স্কার্ফ 1,400 টাকা থেকে 1,700 টাকা। তারপরে বিলেট ইগনর ইনগট 1,200 থেকে 1,500। এমএস গুডস হুইচ ইজ প্রডিউসড ফ্রম বিলেট অ্যান্ড ইনগটস 1,200 থেকে 1,600। এবং এমএস গুডস হুইচ ইজ প্রডিউসড ফ্রম বিলেট অ্যান্ড ইনগট, এটা 2,200 থেকে 2,700 করা হয়েছে। দ্যাট মিনস আমাদের যে ফিক্সড ব্যাট আছে, সেই ফিক্সড ব্যাটের বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। এরপরে সার্ভিসের ক্ষেত্রে অনলাইন যে সেল অফ গুডস আমরা 5% দিতাম অনলাইন গুডস এর উপরে, সেখানে এটাকে 5% থেকে 15% করা হয়েছে। এবং কনস্ট্রাকশন এস্টাবলিশমেন্ট 7.5% ছিল, সেটাকে 7.5% থেকে 10% করা হয়েছে। আচ্ছা, এখন এইখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, মানে এটা ফার্স্ট টাইম আমার কাছে মনে হচ্ছে যে এইখানে মূলত ভ্যাটের ইফেক্টিভনেসটার একটা কোশ্চেন আসে, যে ভ্যাটের ইফেক্টিভনেস, ভ্যাটের যে ল
এর যে চেঞ্জেস গুলো আসে এবং বিভিন্ন শিডিউল থাকে, সেই শিডিউলগুলোর এগুলোর ইফেক্টিভনেসটা কবে হবে সেই কথাগুলো অনেক সময় আমাদের কোশ্চেন আসে। তো মূলত যেটা ছিল যে যত ধরনের শিডিউল ছিল, শিডিউলের চেঞ্জেস গুলো, আইনের যত শিডিউল ছিল শিডিউলের চেঞ্জেস গুলো যেই দিন বাজেট পেশ হইতো, বিলটা আসতো, সেদিন থেকে এটাকে ইমিডিয়েটলি ইফেক্টিভ হইতো। এই বছর ঠিক একইভাবে ইফেক্টিভ হচ্ছে, বাট কিছু সাবজেক্ট টু কোনটা, সেটা হলো যে এই যে চেঞ্জেস দেখতেছিস, থার্ড শিডিউলের চেঞ্জেস, এটা 4 নাম্বার টেবিল, থার্ড শিডিউলের 4 নাম্বার টেবিল, এই টেবিলটাকে একটু স্টপ করে রাখা হয়েছে। এই টেবিলটাকে বলা হয়েছে যে না, এই টেবিলের গুডস গুলো আহ, হবে না, ইফেক্টিভ হবে না, ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে না। তো এটা হবে 1 জুলাই থেকে ইফেক্টিভ হবে। সেটা হলো থার্ড শিডিউলের ফোর্থ টেবিলটা, ঠিক আছে, টেবিল নাম্বার 4। আর একটা হলো যে কনস্ট্রাকশন এস্টাবলিশমেন্ট, এটাও 7.5% থেকে যে 10% করা হয়েছে, এটাও ইফেক্টিভনেস হবে 1 জুলাই থেকে। এটাকেও স্টপ করে রাখা হয়েছে যে না, এটাকেও আমরা যেদিন বাজেট পেশ করা হয়েছে সেদিন থেকে এটা ইফেক্টিভনেস না, এটা ইফেক্টিভ হবে আমাদের 1 জুলাই থেকে। সো এটা একটা খুব, মানে কি বলে, যেহেতু সচরাচর মানুষ আমরা জানি যে সাধারণত শিডিউল গুলো বাজেট ডে থেকেই এটা ইফেক্টিভনেস হয়, বাট এই বছরই এটাকে আমি দেখলাম যে এটা কিছুটা ভেরিয়েশন নিয়ে আসা হয়েছে। আমরা দেখলাম যে ভ্যাট আইন এবং বিধি অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত। তো আইনের চেঞ্জেস গুলো আমরা দেখলাম, এখন বিধির চেঞ্জেস গুলো আমরা দেখব। সেটা হলো স্যাম্পল এক্সেমশন লিমিট। স্যাম্পলের এক্সেমশন লিমিট ছিল আগে 20,000 টাকা পর্যন্ত, এক বছরে পুরো স্যাম্পল আপনি ভ্যাট ছাড়া আপনি স্যাম্পল পাঠাতে পারতেন, বিভিন্ন জায়গায় দিতে পারতেন। কিন্তু এটাকে 20,000 থেকে 50,000 টাকা করা হয়েছে। রুল 40, আমরা জানি যে ভ্যাটের যে ভ্যাট অ্যাকাউন্টিং যেটা বলে, সেটা আমাদের চ্যাপ্টার 6-এ থাকে, এবং চ্যাপ্টার 6-এর সাথে ভ্যাট রুল যেটা আছে, সেকশন রুল 40, সেটাও চ্যাপ্টার 6-এ আছে আমাদের রুলের। সেখানে মূসক 6.1, 6.2, 6.2.1 ক্যান বি মেনটেন, যেটা আগেই বলা হয়েছে, আইনও বলা হয়েছে, ইআরপি সফটওয়্যারে রাখা যাবে। ভ্যাট ডিডাকশন আর সোর্স নট রিকোয়ার্ড টু বি পেইড সেপারেটলি, দিস ইজ এ ভেরি, মানে কি বলে, কোয়ালিটিফুল চেঞ্জেস, যেটা আমাদের অনেকেরই কথা ছিল। ভ্যাটের আইনটার শুরুতে ছিল যে সেকশন 45 অনুযায়ী যে আপনার ভ্যাট দিবে ইনপুট ক্রেডিট, ইনপুট আউটপুট ভ্যাট মাইনাস ইনপুট ক্রেডিট প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এর ফলে যে ভ্যাটের টাকাটা আসবে, যেই আপনার পেয়াবেলটা আসবে, সেটাই পেমেন্ট করবেন। কিন্তু এটা কিছুদিন পরে, 1 বছর পরে বোধহয়, 1-2 বছর পরে, 1 বছর পরে এটাকে চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে, বলছে যে না, এই ভিডিএস এর টাকাটা আলাদাভাবে জমা দিতে হবে। তো সেটারও চেঞ্জ নিয়ে আসা হয়েছে আগের পর্যায়ে, যে না, আপনি ভ্যাট দিবেন, আপনার কোনো দরকার নেই, আলাদাভাবে বিডিএস এর টাকা জমা দেওয়ার দরকার নেই, আপনি একসাথেই ভ্যাটের টাকাটা, মানে টোটাল পেয়াবেল ভ্যাটটা আপনি একবারে জমা দিয়ে দিবেন। এবং সেই জন্যই কিন্তু শুরুতে আমরা 6.6 এর কিন্তু খুব একটা ছিল, মানে ভ্যালু ছিল আমাদের আইনে দেখবেন অথবা সফটওয়্যারে দেখবেন, ভ্যাট অনলাইন সফটওয়্যারে 6.6 এর খুব একটা ভ্যালু আছে। কেন 6.6টা কে ইস্যু করবে, যে উইথহোল্ডিং এন্টিটি, সে 6.6টা ইস্যু করবে। দিস ইজ এ, মানে একটা, মানে কি বলে, লফুল ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনি ওই যে আমার সেকশন 50-তে দেখিয়েছিলাম যে 6 কর মেয়াদের ভিতরে এটাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, যে ভেন্ডর সাপ্লায়ার, সে 6 কর মেয়াদের ভিতরে এটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো সেহেতু সেটা কিসের মাধ্যমে করতে পারবে, সে 6.6, যেটা আপনি সার্টিফিকেটটা দিবেন, হ্যাঁ তার থেকে ভ্যাট কাটা হয়েছে, সেইটার মাধ্যমে সে ই করতে পারবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। তো সেই চেঞ্জেসটা নিয়ে আসা হয়েছে। এর ফলে কি বলে, মানে এটা একটা সুন্দর সিস্টেম আসছে, যে আমি টোটাল ভ্যাট যা পাবেন আমি দিয়ে দিব, কিন্তু এরকম আলাদা আলাদা ভাবে দিয়ে দেওয়াটার কোনো মানে ই নেই। এর ফলে কি হয়, রিফান্ডের ব্যাপারগুলো আসবে না। রিফান্ড, অনেক সময় রিফান্ড কি হবে, আপনি নিজে এটাকে ই করতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার বিডিএস এর সাথে রিফান্ডের, তখন রিফান্ডের কোশ্চেনটা কম আসবে। মানে এটার জন্য এনবিআর কে
আমরা সাধুবাদ জানাতে পারি এনবিআর এর যারা রিলেটেড আছে, যে এটা একটা খুব ভালো একটা পদক্ষেপ। ঠিক আছে, তো এখানে যদিও বলা আছে যে এই আপনার রিটার্নটা সাবমিটের 3 দিন পরে, 3 দিনের মধ্যে আপনাকে 6.6টা ইস্যু করতে হবে। তো এখন কোশ্চেন হলো, যদি 6.6টা আপনি ইস্যু করেন সাবমিটের পরে, তাহলে যেই সাপ্লায়ার সে এটাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ওই ওই মাসে করতে পারবে না, এটা তার জন্য একটা সমস্যা হইতে পারে। বাট এটাকে যদি আপনি ধরুন, একজন যদি আপনি যে উৎসে কর্তনকারী সত্তা, সে যদি 10 তারিখে রিটার্ন সাবমিট করে, আর যার থেকে কেটে নিলেন সে যদি 12 তারিখ হয়, তাহলে সেক্ষেত্রে সম্ভব হবে। বাট দুইজনই যদি 15 তারিখে রিটার্ন সাবমিশন করতে চান, তাহলে এটা একটা ডিফিকাল্টিস হয়ে যাবে। কেন, ওনার থেকে এখানে বলা আছে যে রিটার্নটা সাবমিটের পরের 3 দিনের মধ্যে। ঠিক আছে, মূসক 6.6 is not required if the supplier does not issue মূসক 6.3। অনেকে এই কোশ্চেনটা করে যে আসলে 6.3 ইস্যু করে নাই, কিন্তু তার থেকে ভ্যাট কেটে নিয়েছি, তাকে আমরা 6.6 ইস্যু করবো কিনা, এই কোশ্চেনটা অনেক সময় আসতো। সেটা ক্লিয়ার করা হয়েছে এই বছরে যে না, যদি কেউ 6.3 ইস্যু না করে, তাহলে তাকে কোনো 6.6 ইস্যু করা যাবে না। রুল 45-এ বলা আছে নো কমিশনার পারমিশন। এটা হলো এসডির ব্যাপারে বলা ছিল, যারা এক্সপোর্টার তারা 7.1 এর মাধ্যমে যদি কোনো এসডি তার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের করতে হইতো, তাহলে এটা কমিশনার পারমিশন দরকার ছিল। এখন আর সেই কমিশনার পারমিশনটার প্রয়োজন নেই। নট অনলি দ্যাট, তারা এটাকে 6 কর্মীয়াদ সময় পাবে এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করার জন্য। ইভেন যদি 6 মাসের মধ্যে না করতে পারে, ডিভিশনাল অফিসারের অ্যাপ্রুভালের মাধ্যমে আরো 6 মাস সময় নিতে পারবে। রুল 90-তে কিছু চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, সেটা এখানে অনেকেই আছে। মোস্ট প্রবলি ম্যাক্সিমামই আমরা ভ্যাট কনসালটেন্ট হওয়ার জন্য অনেকেই আশা করি যে ভ্যাট কনসালটেন্ট হব। এখানে আইসিএম এর অনেক মেম্বার আছে, তারা ভ্যাট কনসালটেন্ট হইতে চাচ্ছে, অথবা অনেকেই আছে। তো আমরা যখন দিয়েছি তখন 10,000 টাকা দিয়ে আমরা ভ্যাট কনসালটেন্ট হয়েছি। এরপরে 5,000 টাকা করা হয়েছে। এখন 5,000 টাকা থেকেও আরো কমিয়ে নিয়ে এসে 1,000 টাকা করা হয়েছে। ঠিক আছে, আর আগে কবে পরীক্ষা হবে বলছে সুবিধাজনক সময়, সেটাকেও একটু টাইট করে দেওয়া হয়েছে। বলছে যে না, আপনার 120 দিনের মধ্যে আপনার এক্সামিনেশন কমপ্লিট করতে হবে, এবং এক্সামিনেশনের, সরি, 120 দিনের ভিতরে আপনাকে করতে হবে, মানে এটাকে 120 দিনের ভিতরে এক্সামিনেশন নিতে হবে, এবং 45 ডেজ এর ভিতরে আপনাদেরকে মূসক লাইসেন্স রেজাল্ট পাবলিশের 45 ডেজ এর মধ্যে সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটামুটি একটা ফ্রেমের ভিতর নিয়ে আসা হয়েছে, কিন্তু এর আগে এটা ফ্রেম ছিল না। সেই জন্য অনেকেই দেখা যাচ্ছে যে একবার অ্যাপ্লাই করে কবে যে পরীক্ষা হবে খবর ছিল না। তো সেই জিনিসগুলো একটা ফ্রেমওয়ার্কের ভিতর নিয়ে আসা হয়েছে। মূসক 4.3-তে একটা চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। মূলত আসলে এটা এগ্রি করার আমি করতেছি না, কিন্তু কথা হলো যে এইখানে এগ্রি করার না করার কোনো কোশ্চেন না। আসলে এখানে যেটা হলো যে আগে একটা একদম শুরুতে 91-এর যে আইনটা ছিল, 91-এর আইনে সেখানে 6.3-তে, সিক্স পয়েন্ট থ্রিতে সরি, আগে যে আমাদের মূল্য ঘোষণা ছিল সেখানে স্পেসিফিক বলা ছিল যে আপনি অ্যাসেসেবল ভ্যালু আপনাকে করতে হবে। মানে যদি কোনো ইম্পোর্ট করেন, তাহলে আপনার ইনপুট কলামে র মেটেরিয়ালের ভ্যালুটা আপনাকে দেখাতে হবে কিভাবে, ইন অ্যাসেসেবল ভ্যালুকে দেখাতে হবে। কিন্তু পরবর্তীতে যখন 2012 সালের আইনটা হয়, সেখানে কিন্তু বলা ছিল ক্রয় মূল্যটা দেখাতে হবে। মানে ক্রয় মূল্যের কথাই বলা হয়েছে, ওইভাবে বলা ছিল না। তো সেই জন্য এটাকে ভ্যাট ডিপার্টমেন্টের সাথে অনেকেরই একটা দ্বন্দ্ব শুরু হতো, যে আসলে এটাকে অ্যাসেসেবল ভ্যালু হবে নাকি এটা কমার্শিয়াল ইনভয়েস ভ্যালু হবে। ঠিক আছে, তো এটাকে এই বছরে 4.3-তে ফুটনোটে বলা হয়েছে যে না, এটাকে অ্যাসেসেবল ভ্যালু দিতে হবে। যদিও এটাকে আমাদের যে অ্যাকাউন্টিং মেথড অনুযায়ী, অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী এটা মূলত এটা কনফ্লিক্ট করে। কেন, আমরা যদি
অ্যাসেসাবেল ভ্যালু যেটা হয় সেটা অনেকটাই কি হয়, রেফারেন্স ভ্যালুর উপরে হয়, টেরিফ ভ্যালুর উপরে হয়। তো টেরিফ ভ্যালুর উপরে যদি হয় সেক্ষেত্রে তো ওই টেরিফ ভ্যালুর উপরে মানুষ আম, কোনো বিক্রেতা বিক্রি করে না। সে তো তার নিজস্ব কস্টের উপরেই, কস্ট ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস ভ্যালু প্লাস সাথে অন্যান্য যেই ডিউটিস আছে, তার ওভারহেড আছে, সেগুলোকে যোগ করে সে বিক্রি করে। সেহেতু এটা একটা কন্ট্রাডিক্টরি আমি মনে করি। তো এটা মূলত আমাদের ভ্যাট আইন ও বিধিমালার যে চেঞ্জেস আমরা দেখলাম। এখন আমরা দুইটা কাজ করতে পারি। মাহবুব রহমান স্যার আছে আমাদের সাথে, তো তার কিছু কমেন্ট আমরা নিতে পারি, তারপরে আমরা মনে হয় ডিসকাশন করতে পারি, সেটা মনে হয় বেস্ট হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি ভাই, শুনতে পাচ্ছি। স্যার আপনি কিছু কমেন্ট করার পরে আমার মনে হয় আচ্ছা, যে আমরা ওপেন ই করতে পারি, ফ্লোর ওপেন করতে পারি, কিছু কোশ্চেন নিতে পারি তখন। আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি বাসায় খুব অপ্রস্তুত অবস্থায় আছে, আমি ক্যামেরাতে আসছি না। স্যার আছেন কিনা জানি না। স্যারকে না স্যার নেই, সালাম, স্যার এবং নেই, স্যার অডিয়েন্সে যারা মেসেজ আছেন দিয়েছে। সবাইকে সালাম, শুভেচ্ছা। স্যার মেসেজ দিয়েছে, স্যার খুব বিজি, সে জয়েন করতে পারবে না, অনেকগুলো তার প্রোগ্রাম আছে। আচ্ছা, ঠিক আছে। স্যার না থাকলে তো আপনি নিজে অনেক ভালো আলোচনা করেছেন, এবং যে আলোচনাগুলো করেছেন, আহ, মানে এবার বাজেটের চেঞ্জেস গুলো আসলে, মেজর চেঞ্জেস গুলো প্রপারলি আপনার আহ, বলা যায় রিফ্লেক্টেড হয়েছে এখানে। এবারে বাজেটের আমি একটা বিষয়কে আহ, বলবো আর কি, যে মানে ও মোটা দাগে যদি বলি, যে এবছরের যে বাজেট হলো অর্থ অধ্যাদেশের মাধ্যমে, সেটাকে বহুলাংশে করদাতা বান্ধব বলা যায়। কিরকম? যেমন আগে আপনার রেয়াতের জন্য যে আপনার সময়ের যে সীমাবদ্ধতা ছিল, এটা একরকম ছিল। আবার বিডিএস থেকে যে রাষ্ট্রীয় সমন্বয়ের পরিমাণ, যে এটা ছিল সেটা একরকম ছিল। কোথাও 4 মাস 4 কর মেয়াদ ছিল, কোথাও 3 কর মেয়াদ ছিল, আবার কোথাও আপনার 6 কর মেয়াদ ছিল। এরকম নানান জায়গায় নানা রকম ছিল। তো এই বছর যত ধরনের সমন্বয় আছে, রেয়াত বা রাষ্ট্রকারী সমন্বয়, সব ক্ষেত্রেই 6 কর মেয়াদ টাইমটা করা হয়েছে। এই জিনিসটা বেশ ভালো আর কি। করদাতাদের আসলে যারা কিনা আপনার কনসালটেন্ট, কিংবা আপনার যে 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 সমস্ত করদাতারা নিজেরাই আপনার রিটার্ন ফিল আপ করেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আলাদা করে মনে রাখতে হতো যে এটার জন্য একরকম সময়, ওইটার জন্য আর একরকম সময়। ওই জায়গা থেকে আমি বলবো যে আপনার এই সময়টা যথেষ্ট ফ্লেক্সিবল। অনেক লম্বা একটা সময় দিয়েছেন। লম্বা সময় অবশ্য একটা বিপদ আছে। ইয়েস। বিপদটা হচ্ছে যে 6 মাস আসলে অনেক লম্বা সময়। এটা যদি কোনো কারণে ভুলবশত স্কিপ করে, আছে 6 মাস তো আছে, করে ফেলবো, বা একসময় নিলেই হলো, এই শৈথিল্যের কারণে অ্যালার্টনেসটা কমে যেতে পারে। অ্যালার্টনেস কম হওয়ার কারণে ভুলবশত 6 মাস পার হয়ে যেতে পারে। এখানে এবং স্যার আমি একটু, সেক্ষেত্রে আপনার, আমি একটু কমেন্ট করবো স্যার। বলেন। আহ, আমার কাছে মনে হচ্ছে যে আহ, বেশি সময় দেওয়াটা অনেক সময় এটা ট্যাক্স পেয়ারের জন্য অনেক সুবিধা, কিন্তু যারা খারাপ ট্যাক্স পেয়ার আছে তারা একটা ম্যানিপুলেশনের একটা সুযোগ পেতে পারে। এটা একটা আমার কাছে মনে হচ্ছে এটা এখানে একটা সুযোগ ক্রিয়েট হবে, মানে। আপনি রাইটলি অ্যাড্রেস করেছেন। আরেকটা ব্যাপারটা হলো কি, এটা মোরলেস আপনার নিজেদের দুর্বলতা তুলে ধরা। আমাদের অফিসাররা তো আপনার মিউজিক্যাল চেয়ারের মতো, তারা স্থান পরিবর্তন করে, যে কারণে আপনার দেখা যাবে যে এই 6 মাস মেয়াদি রেয়াত গ্রহণের বা যে আপনার ব্যাপার স্যাপার গুলো আছে, এগুলো আসলে কমপ্লেক্সিটি, আই ডোন্ট নো, আমার কেন জানি মনে হয় এটা বাড়াতে পারে। কারণ কিছু লোকজন এগুলো না বুঝে আপনার যে রেয়ারটা প্রাপ্য না সেটাকে অ্যালাউ করতে পারে। আবার কেউ কেউ অতিরিক্ত সন্দেহ প্রবণ হয়ে হুম, সবকিছুকে যাচাই বাছাই করার একটা প্রবণতা কারো কারোর মধ্যে চলে আসতে মানে পারে এক্ষেত্রে একটা সময়ের। ডিফিকাল্টিস হবে। তবে আমার তো আমার যাই হোক যেটা আপনার জি। আমার যেটা সাজেশন স্যার, এটা এটা হলো যে আসলে
আমরা তো ট্যাক্স পেয়ার, সবাই, সরকার এবং সবার সাথেই আমরা জড়িত আছি। মূলত আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার এন্ট্রিটা ঠিক টাইমে দিতে হবে। এখন যদি আপনি ক্রয় এন্ট্রি 6 মাস পরে দেন, তাহলে তো আপনাকে কিভাবে অডিট করবে? অথবা আপনাকে দেখবে কিছুই নাই আপনার, তো ও তো বুঝবে যে তা আপনার কোনো ক্রয় নাই, কিছুই নেই। 6 মাস পরে এন্ট্রি দিল, তারপরে সে রিবেট নিল, তাহলে তো এটা একটা মানে ডিফিকাল্টিস হবে। সেহেতু এন্ট্রিটা একটা নির্দিষ্ট টাইমের ভিতরেই হওয়া উচিত। আপনি রিবেট কবে নিবেন, ইনপুট ক্রেডিট নিবেন 6 মাস পরে, ঠিক আছে, বাট আপনার এন্ট্রি তো দিতে হবে খাতায়। যদি পার্সেস এন্ট্রিটা যদি ঠিক টাইমে না হয়, তাহলে সেক্ষেত্রে ম্যানিপুলেশনের অনেক সম্ভাবনা থাকবে। জি স্যার, ক্যারি অন। যাই হোক, এটা একটা কনসার্ন আর কি। আহ, আর আরেকটা জায়গা ক্লিয়ার করা হয়েছে, ব্যাংক গ্যারান্টি চূড়ান্ত শুল্কায়নের পরবর্তীতে 6 কর মেয়াদের মধ্যে রিয়াদ গ্রহণ করা যাবে, এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে। বাট একই সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা আরেকটা জায়গায় ক্লিয়ার করা দরকার ছিল, এটা হয়তো স্কিপ হয়ে গেছে। সেটা হচ্ছে আহ, আপনার ওই যে আহ, যদি যে মানে করদাতার অধিকারে যে পণ্য আসে না, অধিকারে যে না থাকে, কাঁচামাল, ইয়েস, ইয়েস। ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি আপনার টাইম ফ্রেমটা খুব বেশি মাত্রায় যোগ মানে এটা উল্লেখ করা দরকার ছিল, যে যখন তার অধিকারে চলে আসবে তার পরবর্তী 6 মাসের মধ্যে। ইয়েস। তো যাই হোক, ওই জায়গাটা তো এটা অ্যাড করা হয় নাই, ব্যাংক গ্যারান্টি জায়গাতে অ্যাড করা হয়েছে। তো মোরলেস এটা আপনার ধরেন অন প্রিন্সিপাল বোঝাই যাচ্ছে যে যে কোনো ক্ষেত্রেই 6 মাসের মতো সময়টা পাওয়া যাবে। এটা ভালো, এটা খুবই ভালো। আরো কতগুলো জায়গা খুব ক্লিয়ার করা হয়েছে, যেমন এই আপনার সাব কন্ট্রাক্টরের সাব কন্ট্রাক্ট সাব সাব কন্ট্রাক্টর আর কি, তারা আপনার ওই যে একটা হুম, হুম, হুম। টার্নকি আপনার সাপ্লাই চেইনে জি স্যার। ভ্যাটের এক্সামশন এক্সামশন বেনিফিট পাবে কিনা, বিডিএস এর আপনার কর্তনের দায় থেকে অব্যাহতি পাবে কিনা, এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে। এটা না একটা কনফিউশন ছিল, বাট আমরা যদিও আমরা কেউ তো আগেই বলেছি যে না, এটা শুধুমাত্র প্রথম জন পাবে, দ্বিতীয় তৃতীয় জন পাবে না। তো এটা আগেও আইনের মধ্যে একদম ক্লিয়ারলি এটা ব্যাখ্যা করা ছিল না, এবার একদম ক্লিয়ারলি ব্যাখ্যা করা আছে। বাট আগের আইনের স্পিডটা যা ছিল সেটাই আছে। আরেকটা বিষয় আপনি বোধহয় মানে ওই যে ব্যাখ্যা করতেছিলেন যে ওই যে 7.5%-এর বেশি যে যেখানে আপনার মূল্য বাড়ে, এই জায়গাটাই আগে আপনার ধরেন দু ধরনের ব্যাখ্যা বা মতবাদ প্রচলিত ছিল। তো আপনার ওই ব্যাখ্যাটাকে আহ, এক একই এক কি বলা যায়, আপনার সরলীকরণ করার জন্য এখন যেটা করা হলো, একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে আপনার 7.5%-এর অতিরিক্ত যে পরিমাণ বাড়বে তার উপরে আপনার রেয়াত পাওয়া যাবে না। তার মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরা যাক আপনার দাম ছিল 100 টাকা, সেটা 110 টাকা হয়ে গেল। তো আপনার 100 সাড়ে 7 টাকা পর্যন্ত আপনি প্রযোজ্য যে আপনার রেয়াত, এটা আপনি চোখ বন্ধ করে পারবেন। বাকি যে 2.5 টাকার উপরে 15% হারে যে রেয়াত, ওইটা আপনি পাবেন না। তো এটা আগে আপনার অতিরিক্ত বর্ধিত আপনার শব্দের আপনার ধরেন নানা ধরনের মারফতি মার্প আছে। আমি একভাবে ব্যাখ্যা করতাম, অন্য বই লেখকের আরেকভাবে ব্যাখ্যা করতো। দেখা যেত যে আপনার ধরেন আহ লেখক টু লেখকের মধ্যে আপনার এই ব্যাখ্যা দু ধরনের ছিল, এবং আপনার মাঠ পর্যায়ে এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হতো। তো এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে মানে যে কোনো পরিস্থিতিতেই আপনার 100 টাকার উপরে 7.5 টাকা পর্যন্ত আপনার রেয়াত হালাল হয়ে গেল, আপনি ঘোষণা দিয়েই হোক বা না দিয়েই হোক। আরেকটা ভালো কাজ করেছে, যেটা আপনার ধরুন আমরা এর আগেও আপনার সঙ্গে কোন একটা ফোরামে আমি আলোচনা করেছিলাম, সেটা এবার অ্যাড্রেস করা হয়েছে। ন্যায্য বাজার বিধিমালায় যে আপনার কোনো ভ্যালুকে আহ, মানে ইয়ে করার জন্য, যাচাই করার জন্য বা চ্যালেঞ্জ করার জন্য 10%-এর একটা বার ছিল, +-10% একটা বার ছিল। তো বাট রেয়াতের ক্ষেত্রে এটা ছিল 7.5%। উপকরণ উৎপাদক সহ ঘোষণার ক্ষেত্রে এটা 7.5% ছিল। তো ওই ন্যায্য বাজার মূল্য বিধিমালাতেও এই মূল্য যাচাইয়ের ক্ষেত্রে সেই 7.5% ভ্যালুর ব্যাপারটাকে আনা হয়েছে। তো এটা একটা পজিটিভ পরিবর্তন আমি বলবো, যে আপনার ধরেন নানান জায়গায় নানা রকম বিষয় থাকলে একটা আইনটা করদাতাদের জন্য দুরূহ হয়ে যায়। সেদিক থেকে আপনার এই সিম্পলিফিকেশনটা করদাতাদের লাইফকে আরো ইজিয়ার করবে। তো এই ধরনের আপনার ছোট ছোট পরিবর্তনগুলো আছে। আর এইবার আমরা যে বাজেটটা দেখছি জুন মাসে, এটা আসলে খণ্ডিত বাজেট। আমরা বাজেটের যে আপনার রিয়েল যে আপনার মানে
চ্যালেঞ্জ থাকে বা আপনার যে বিষয়গুলো নিয়ে আপনার ভ্যাটের বাজেট খুব আলোচিত হয়, উদ্বেলিত হয়, সেগুলো কিন্তু আসলে আপনার জানুয়ারি মাসে এই পরিবর্তনগুলো করা হয়েছে। যেমন আপনার টোবাকোর ক্ষেত্রে আপনার যে মূল্য বৃদ্ধির যে ব্যাপারটা, আহ, এটা গত জানুয়ারি মাসেই করা হয়েছে। একই সঙ্গে সঙ্গে বেশ কিছু সেবার যে আপনার হ্রাসকৃত হার ছিল সেগুলোকে 15%-এ নিয়ে যাওয়া হয়েছে। আহ, তো এটা আসলে আহ, অন্যভাবে যদি আমরা চিন্তা করি, এটা যারা কিনা আপনার ধরেন আহ, সাধারণ ভোক্তা, তাদের উপরে করের বার্ডেন বাড়বে। তো একই সঙ্গে সঙ্গে আপনার রাষ্ট্রের ভান্ডার সমৃদ্ধ হবে। আর উৎসে কর্তনের এসআরও হয়েছে। এই এসআরওতে কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে। যেমন আগে আহ, উৎসে কর্তনের টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল 2021-এর বিধিমালাতে। 25-এর বিধিমালাতে এটা বৃদ্ধিকারী সমন্বয়ের কথা বলা হয়েছে। ট্রেজারি চালান আম, বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার যে বাক্যটা ছিল, এটা পরিহার করা হয়েছে। মোর ওভার অনিবন্ধিত যে যে সমস্ত উৎসে কর্তনকারী, তারা কিভাবে আপনার এই চালান ব্যবহার করবেন তার ডিটেল আপনার নির্দেশনা আছে। আমি জানি না এত ডিটেল নির্দেশনা বাংলা ইংরেজি মিশায়া এটা আসলে কতটুকু দরকার ছিল। কারণ এর এটা মধ্যে যারা কিনা কোনোই আপনার দরকার ছিল না। এডুকেটেড ট্যাক্স পেয়ার, তারা ই চালান কিভাবে আপনার মানে এটা ব্যবহার করতে হয়, আই বিলিভ যে তারা জানে। আর না জানলেও তারা আপনার জেনে নিতে পারে আর কি। যাই হোক, এটা খুব লম্বা চড়া একটা বয়ান আছে। ভাষার দিক থেকে এক ধরনের জগ খিচুড়ি তৈরি হয়েছে, ইংরেজি বাংলা নানা রকমের মিশ্রণ ঘটিয়ে। এটা আপনার ধরেন আইনের যে আপনার লেক্সিক্যাল স্ট্রাকচারকে ক্লামজি করে দিয়েছে। আদারওয়াইজ আপনার খুব বেশি একটা ক্ষতিকর কিছু না এটা। একদিক থেকে ভালোই, আপনার যারা কোনোদিন এ চালান ব্যবহার করেনি, তারা আপনার এতটুকু বর্ণনা পড়ে হয়তো এই চালান ব্যবহার করতে পারবে বা ব্যবহার উৎসাহিত হবে। আহ, আর বিদেশ এর এসআরওর ক্ষেত্রে যেটা বলবো, হ্যাঁ, আপনার আগে যা যা ছিল আগের 21-এর এসআরওতে, সেগুলোই আপনার কম বেশি আছে। শুধুমাত্র পরিবর্তিত যে হারগুলো আছে, যেমন আপনারা জানেন খুব বহুল চর্চিত আলোচিত যোগানদারের যে গোঁজামিলটা, এটা অতীতে যেমন ছিল এবারও তেমন রয়ে গেছে। এগুলো আসলে কোনো কিছু ইজিয়ার হয়নি। তারপরে আপনার ধরেন আরেকটা বিতর্কিত ইস্যু আমি মনে করি আপনার বিটিএস এর জন্য, যে আপনার আর সেবা আমদানিকে এটা উৎসে কর্তের মধ্যে কেন রাখা হয়েছে। এটা একদম ক্লিয়ারলি আপনার সেকশন 20-র সঙ্গে মানে এটা সাংঘর্ষিক, কনফ্লিক্টিং। এবং আমি মনে করি যে আপনার এটা আসলে আহ, কি বলা যায়, আপনার এই আইনের সাংঘর্ষিক তো আসলে এছাড়াও করা যায় না সে অর্থে। এটা আমি জানি না, এটা অনেকদিন বছর ধরে আমি বলে আসতেছি এটা কারেকশন হওয়া উচিত, কিন্তু কেউ করছে না। একই সঙ্গে সঙ্গে আপনার বাড়ি ভাড়ার যে ভ্যাটটা, এটাকে আপনার আহ, কেন আপনার এই উৎসে কর্তনের এসআর এর মধ্যে রাখে আমি জানি না। কারণ এটা আলাদা একটা সেবার কোড ক্রিয়েট করা হয়েছে। এবং এই জাতীয় ক্ষেত্রে সেবা গ্রহণকারী নিজেই যেন আপনার নিজের ভ্যাটটা দিয়ে দেয়, এই জন্য আপনার আইনের ধারা 16 পরিবর্তন করা হয়েছে বহু আগে, 2019 সালে। তো যাই হোক, আছে এই সমস্ত বিষয় মিলে আপনার চেঞ্জেস খুবই কম হলেও আপনার যে চেঞ্জ গুলো হয়েছে, এটা আসলে আইনের ক্ষেত্রে আমি যেটা বলবো আর কি, যে আপনার যে আইনের মানে এটা অনেক প্রাঞ্জল করবে আর কি। আপনার ধরেন পাঠকের জন্য এটা যে পরিবর্তনগুলো আনা হয়েছে অনেক ক্ষেত্রে এগুলো সহজবোধ্য করবে। জটিলতা তেমন নাই। আর এই তো, এরপরে যে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আলাপ করা যাবে। আমার আপাতত মনে হচ্ছে যে আপনি এত মানে পরিবর্তন এমনিতেই কম, আপনি খুব ভালোভাবে আলোচনাগুলো করেছেন। আর এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তখন কথা হবে। জি, ভালো থাকবেন সবাই। জি, থ্যাংক ইউ স্যার। যে ফ্লোর ইজ ওপেন। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিব। আর এটা তো জানেন সবাই, প্রপোজ বাজেট যদিও ভ্যাটের প্রপোজড এটাই হয়তো বা ফাইনাল হবে। আর স্যার যেটা বলছে আসলে মূলত পাবলিককে যে মাইট যেটা আগেই দেওয়া হয়েছে সেটা হলো যে যা বৃদ্ধি করা তা কিন্তু আগেই করা হয়েছে, ম্যাক্সিমামই 5 থেকে 15 করা হয়েছে, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, মানে রেটের চেঞ্জ আগেই করা হয়েছে, জানুয়ারিতে চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, যেটা নিয়ে মানুষ অনেক হই হুল্লোড় করে সেটা বাজেটের ছাড়া ওই অধ্যাদেশের মাধ্যমে, জানুয়ারি অধ্যাদেশের মাধ্যমে আসলে ইনক্রিজ করা হয়েছে। মূলত ভ্যাটের মূল চেঞ্জেসটা ওই সময় হয়ে গেছে। ঠিক আছে, তো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।
সাইফুল ভাই, আমার দুইটা কোশ্চেন আছে। এক নাম্বার কোশ্চেন হলো, বিজি দিয়ে যদি আমরা গুডস রিলিজ করি পোর্টে থেকে, হুম। হ্যাঁ, বিজি দিয়ে র ম্যাটেরিয়াল ছুটে এলাম পোর্টে থেকে, এই বিজিটা তো ধরেন 2023 সালে আমি একটা বিজি দিয়ে পোর্ট থেকে মাল ছুটে এলাম, দুই হুম। হাজার পঁচিশের জুলাই মাসে এসে এটা ক্যাশ হলো। ইন দ্য মিন টাইম আমার মাল বেচেও ফেলছি এবং রিবেটও নিয়ে ফেলছি ওই সময় যে জিনিসটা দিছিলাম। এই বিজিটা কি অ্যাপ্লিকেবল হবে এই এখন থেকে যে বিজি দিচ্ছে এগুলো, না পুরাতন বিজিও ওই যে 6 মাসের মধ্যে আমি রিবেট নিতে পারবো? আহ, এটা হলো এক। জি। আর দ্বিতীয় কোশ্চেন হলো ইআরপি সফটওয়্যারটা নিয়ে। জি। ইআরপি সফটওয়্যারে যেমন এই আপনার যেটা আইনে আছে, যেটা 6.1 এবং 6.2 দুইটা আমি রাখতে পারবো এই আমার ইআরপি সফটওয়্যারে। এখন ইআরপি সফটওয়্যারের মধ্যে আমাদের যে ফরম্যাট, যেটা হলো স্টুল লেজারের যে ফরম্যাট আছে, ওই স্টুল লেজারের ফরম্যাট অনুযায়ী হলো রাখা। 6.1 6.2 ফরম্যাটটা হলো আলাদা, আমাদের কি আলাদা করে ফরম্যাট করে নিতে হবে কিনা? আর 6.3টা কি করবো? 6.3টা তো যেটা আমরা ইনভয়েস ইস্যু করি, ওখানে তো আমি 6.3 রেখে দিতে পারি। এবং আরেকটা জিনিস হলো, এই ইআরপি সফটওয়্যারের মধ্যে আমরা যে কস্ট মিসম্যাচ হবে, যেমন 4.3-তে যেটা বললেন, যেটা হলো এই এসেসেবল ভ্যালুতে হলো আমার কস্ট ডিক্লেয়ার করতে হবে যে এটা এসেসেবল ভ্যালু। কিন্তু আমরা যেহেতু ইআরপি সফটওয়্যারে রেকর্ড করি অ্যাকচুয়াল ল্যান্ডেড কস্ট, যেটা হলো এলসির মধ্যে তো জানেন, যেটা হলো এসেসেবল ভ্যালু হয় 122 টাকা, আর এলসি সেটেলমেন্ট করি 123 টাকা, 23.5 টাকা, এরকম করে ব্যাংকে এলো এলসি সেটেল করি। আমার অ্যাকচুয়াল কস্টে রেকর্ড করা হচ্ছে হলো এই ইআরপি সফটওয়্যারের মধ্যে। এখানে তো কস্ট মিসম্যাচ যেটা হবে 4.3 এর অনুপাতে, ওইটা আমরা 6.1 এর মধ্যে কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট নিব? এই দুইটা হলো আমার স্পেসিফিক কোশ্চেন। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার বলবেন নাকি? আচ্ছা, এটা আপনি বলেন। এখন যেটা আপনি আপনি বলেন। বলছেন, বিজির কথা বলছেন, তো সেটা যদি এখন এখন যে বিজি দিয়ে তো আপনি মাল ক্লিয়ার করতেছেন, তো বিজিটা কি মানে আপনি কি ফার্দার যখন বিজি যে এনক্যাশমেন্ট হচ্ছে, তখন কি আপনি ওই বিজি কি আপনার এনক্যাশমেন্ট মানে কি ওরা কাস্টমস কি এনক্যাশমেন্ট করতেছে আপনার, তাই না? তো হ্যাঁ, কাস্টম হ্যাঁ, যদি এনক্যাশমেন্ট করে তাহলে অবশ্যই আপনার এখন আইনে আপনি হবে, সেটা যখনই হোক না কেন, বর্তমান আইনে যেহেতু আছে এটা আপনাকে রিবেট নিবেন। এখন সে মাল বিক্রি করেন সেটা নিয়ে তো কোশ্চেন নেই। মাল বিক্রি করছেন আপনি সিস্টেমেটিক ওয়েতে, আপনি সরকারের কাছে টাকা পাবেন, ক্লেম করবেন আপনার সিস্টেমে, অসুবিধা তো নেই। এটা স্বাভাবিকভাবেই যে আপনার তো বিজি দিচ্ছেন 6 মাস আগে, 2 বছর আগে, সে মাল তো আর আপনি রেখে দিবেন না, স্বাভাবিক ব্যাপার। বাট আপনার টাকা, পাওনা টাকা আপনি এখন রিলিজ হচ্ছে, আপনি টাকা দিচ্ছেন, মানে গভর্নমেন্টকে তখন দেননি, বিজির মাধ্যমে রেখে দিয়েছেন। এখন ফাইনালি দেখা যাচ্ছে, ফাইনাল অ্যাসেসমেন্টে আপনাকে সেই ভ্যাটের টাকাটা দিতে হচ্ছে, অন্যান্য কাস্টমস ডিউটি দিতে হচ্ছে, সবই দিতে হচ্ছে, আপনি নিতে পারবেন। এটা আমি মনে করি না যে এটা কোনো প্রবলেম হবে সেটার জন্য। এক নাম্বার। 2 নাম্বার হলো যে আপনি 6.2.1, যেটা মোস্ট প্রবলি আমি যেটা জানি সেকশন 40-তে আছে, মোস্ট প্রবলি যে যে ইনফরমেশন গুলো দরকার, মানে আপনার ধরেন এই ফরম্যাট গুলো যেটা আছে, এই ফরম্যাট গুলোর যে ইনফরমেশন গুলো দরকার, সেই ইনফরমেশন গুলো আপনার রিপোর্টে থাকলেই হইলো। বাট ইন এডিশন টু দ্যাট আপনি আরো ইনফরমেশন অ্যাভেলেবেল করতে পারেন। বাট ধরেন 6.2-তে যেই যে ইনফরমেশন আছে, আপনি একটা রিপোর্ট ক্রিয়েট করলেন 6.2.1, সেটাকে যদি সেম ইনফরমেশন গুলো থাকে দেন ইটস ওকে। তো সেক্ষেত্রে আপনাকে, যদি আপনার ফরম্যাট ভিন্ন হয় কিন্তু ওর যেই যে ইনফরমেশন আছে সব ইনফরমেশন থাকে, তাহলে সেটা কার্যকরী হবে। আর তৃতীয় নাম্বার হলো যে আপনার যে এটা 6.3-র কথাটা বলছেন, যে 6.3 তো আসলে মূলত যে হবে কি হবে না, না হওয়ার খুব কারণ নাই আমি মনে করি, কেন 6.3 সম্পর্কে এরকম কোনো কিছু বলা নেই যে না এটাকে আপনার এইভাবেই রাখতে হবে। নাম্বারিং করার কথা বলা ছিল এর আগেও, যে নাম্বারিং গুলো আপনার থাকতে হবে, একটা সিকোয়েন্স থাকতে হবে, বাট কোনো বইয়ের মাধ্যমে এইভাবে রাখতে হবে এরকম কোনো কথা এর আগেও ছিল না। এবং অনেকটাই এটাকে করা হয়েছে, মানে ইজিয়েস্ট করা হয়েছে। যেমন আগে আমরা কি করতাম, যে ম্যানুয়াল থাকতো, পিছনে আবার কার্বন পেপার দিয়ে লিখতে হইতো, বিভিন্ন কিছু ব্যাপার ছিল। আমি মনে করি না যেটা আপনার প্রবলেম হবে, 6.3 আপনার সিস্টেম থেকে বের করতে পারেন। আর ফাইনালি যেটা বলছেন যে ল্যান্ডেড কস্টের সাথে এটা কিভাবে মিলাবেন, যদি আমি বলি, যদি আপনি আইন অনুযায়ী করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, সিস্টেম আপনাকে ওইভাবে করতে হবে, রিপোর্টটা ওইভাবে করতে হবে যে ওখানে অ্যাসেসাবেল ভ্যালু
যাবে। আর আপনার মূল যে অ্যাকাউন্টিং সিস্টেমে, তাহলে আপনাকে ওইভাবে কাস্টমাইজ করে নিতে হবে আপনার, যে আপনার অ্যাসেসেবল ভ্যালু যাবে মানে 6.2.1-এ যাবে অথবা 6.1-এ যাবে। অ্যাসেসেবল ভ্যালুটা দিয়ে একটা কস্টিং করতে হবে, তাহলে দুইটা কস্টিং করতে হবে এখানে। মানে যদি ওই এই আইনকে ফলো করতে হয় তাহলে এছাড়া কোনো উপায় সাইফুল নেই। ভাই, জি, সাইফুল ভাই, আমরা গ্লোবাল ইআরপি মেনটেন করি তো, ওই বুঝতেছি। ইআরপি তে দুইটা সিস্টেম রাখা যায় না, কমপ্লায়েন্স ইস্যুতে যে কোনো একটা সিস্টেমের দিকে যাইতে হয়। না ঠিক আছে, যদি না থাকে তাহলে এটা একটা বিগ কোশ্চেন আপনার জন্য, কেননা অনেক সময় দেখি যে সফটওয়্যার আবার থাকে, সিস্টেম থাকে যে কোনটা আমার ট্যাক্স সিস্টেমে যাবে কোনটা যাবে না। এখন যদি সেটা আপনার সফটওয়্যার না থাকে সেই রিপোর্টিংটা, তাহলে সেটা আপনাকে উম, একটা প্রবলেম ক্রিয়েট হবে, আপনার ওটার সাথে একটা মিল হবে না। ঠিক আছে, বাট আপনাকে অল্টারনেটিভ যদি এটা হয় যে এটাকে আপনার করতে পারেন, যে ঠিক আছে যে ওইখানে রিপোর্টিংটা এটা হবে, ওইটা ট্যাক্সের রিপোর্টিং একরকম আর এই রিপোর্টিং একরকম, এরকম থাকে অনেক সময়। তো এইটা আসলে আম, করা হয়েছে মোস্ট প্রবলি, আমি আমি মনে করি যে মাঠ পর্যায়ে থেকে, কেন আমি আসলে ইনফ্যাক্ট 2টা সেশন নিয়েছিলাম এআরওদেরকে, তখন আমি বলছি যে আসলে এটা কিন্তু এইভাবে হবে। এরপর থেকে তারা একটু অনেকটাই হতাশ হয়ে গেছে যে কি বলতেছে এটা, ই ভ্যালু নেওয়া হবে, কি বলে, ইনভয়েস ভ্যালু নেওয়া হবে, কমার্শিয়াল ইনভয়েস ভ্যালু, মানে তাদের মাথায়, ম্যাক্সিমামেরই মাথায় ছিল এটা অ্যাসেসেবল ভ্যালু যাবে। তো অনেক সময় ম্যানুফ্যাকচারার কি হয়, অ্যাসেসেবল ভ্যালু খুব এটা ভেরি করে না, কিন্তু বিশেষ করে কমার্শিয়াল ইম্পোর্টারদের ক্ষেত্রে এটা অনেক সময় ভেরি করে, অ্যাসেসেবল ভ্যালু বা এটাকে কি বলে, কমার্শিয়াল ইনভয়েস ভ্যালুটাকে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। এবারে বাজেটে প্রত্যেকটা বিল অফ এন্ট্রিতেই রিপ্লেস করা হয়েছে পূর্ণ ঘোষণা। আসলে পূর্ণ ঘোষণা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, বিল অফ এন্ট্রি বলতে কি বুঝেন, আমাকে একটু অর্থ বলেন। বিল অফ এন্ট্রি হচ্ছে একটা 6.3 বলা যায়। না সিক্স না, পয়েন্ট সেটা থ্রি না। যেটা না না, লোকাল আমি লিটারালি সরবরাহকে ইম্পোর্টের ক্ষেত্রে লিটারালি তুলে ধরবে। বললাম 6.3 বাংলা করেন। না সরি, মানে বিল অফ এন্ট্রি বাংলা করেন। বিল অফ এন্ট্রি হচ্ছে প্রবেশ প্রবেশের একটা বিল বা এরকমই কিছু, অথবা বিল আমি তো বিল তো বলতে পারছি ইংরেজি না। হয়ে গেল, বিল তো ইংরেজি হয়ে গেল। হ্যাঁ, বিল অফ এন্ট্রি মানে প্রবেশকরণের বিল বা এই জাতীয় কিছু। তো আমি যেটা স্যার একটু ক্লিয়ার বলতে পারি, স্যার কাস্টমসে অনেকদিন কাজ করছে, বন্ডে কাস্টমসে বিভিন্ন জায়গায় আচ্ছা, মানে আমি পড়বে। আপনাকে বলি আর কি, আপনার এই চেঞ্জটা করা হয়েছে কাস্টমস আইন 2023 প্রবর্তনের কারণে। আপনার এই যে বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট, এগুলো হচ্ছে আপনার 1800 1878 সালে যখন সি কাস্টমস অ্যাক্ট ছিল সেই আমলের ব্যাপার স্যাপার। 200 বছর পিছনের ঘটনা। এখন দুনিয়ার কোথাও আপনার বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট এই কথাগুলো বলে না। আমরা এই সেকেলে ওয়ার্ড গুলো নিয়ে আসি। কি বলে? বিল অফ এন্ট্রি জায়গায় বলে আপনার গুডস ডিক্লারেশন, আর আপনার আইজিএম এর জায়গায় বলে কার্গো ডিক্লারেশন। তো আমরা এই 200 বছর এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কাজে না পারি অন্তত পক্ষে শব্দে। আপনার উন্নত বিশ্ব আপনার তার যে মানে শব্দগুলো প্রয়োগ প্রত্যেকটা করে। বিল অফ এন্ট্রির নাম শুধু রিপ্লেস হয়েছে পূর্ণ ঘোষণা নামে। ইয়েস ইয়েস। হ্যাঁ, রাইট। আপনার বিল অফ এন্ট্রি বলে কোনো ওয়ার্ড আপনার কাস্টমস আইনে এখন আর থাকবে না। এবং কাস্টমস আইনে আগে ডেফিনেশন ছিল বিল অফ এন্ট্রি, এখন ডেফিনেশন নাই, তার বদলে পণ্যের ঘোষণা আসছে। আর 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 অলসো এখানে সেড। আরেকটা বিষয় ছিল যে এভিকে বা অ্যাসেসেবল ভ্যালুকে ক্রয় মূল্য বলে উল্লেখ করা হয়েছে। তা আমরা মূল্য ঘোষণাতে কি এখন ভ্যাট বেস ভ্যালুতে মূল্য ঘোষণা করব না, নাকি অ্যাসেসেবল ভ্যালুতে আমরা পণ্যের মূল্য ঘোষণা করবো অর্থাৎ শক দাখিল করবো? এখন ক্লিয়ারলি বলছে যে অ্যাসেসেবল ভ্যালুকে আপনি বেস ভ্যালু ধরবেন, মানে আপনার, মানে আমরা যেটা কমার্শিয়াল ইনভয়েস ভ্যালুটা ধরতাম, আমরা কমার্শিয়াল না, আমরা যা খরচ করতাম সেটাই ধরতাম। কিন্তু এখন এটাকে আবার পুরনো সিস্টেমে, ওই ভাষার চেঞ্জ করছে 200 বছরের টাকা, কিন্তু এখন আবার পুরনো সিস্টেমে চলে যাচ্ছে, ঠিক আছে, 91-এর সিস্টেমে যাচ্ছে, যে হ্যাঁ, অ্যাসেসেবল ভ্যালু। এখানে আমি রেয়াত নিতে গেলে এখানে আমি রেয়াত নিতে গেলে ভ্যাট বেস ভ্যালুকে কেন্দ্র করে আমাকে 4.3 দাখিল করতে হয়। তাহলে আমি রেয়াত নিতে গেলে এখন এভি ধরে কি আমি শক দাখিল করব, নাকি ভ্যাট বেস ভ্যালু ধরে আমি শক দাখিল করব? না, এখানে কোশ্চেনটা হলো যে একটা কোশ্চেনের চেঞ্জ নিয়ে আসা হয়েছে। আগে আপনি ধরেন একটা প্রোডাক্টের ভ্যালু ছিল $10, কমার্শিয়াল ইনভয়েস ভ্যালু ছিল $10, জন্য ধরুন আপনি 130 টাকা করে ব্যাংকে পে করছেন, 130 × 10, ঠিক আছে, 1300 টাকা আপনার প্রোডাক্টের প্রাইস।
মানে ইনভয়েস ভ্যালু কমার্শিয়াল, এটার সাথে আপনি যা যা খরচ করবেন, আমি যেটা বুঝি রিয়াল যা খরচ করবেন সেগুলো যোগ হবে। কিন্তু ও বলতেছে যে না, তোমাকে যে তুমি $10 নিয়ে আসছো, এটাতে তুমি $15 ই করা হয়েছে, লোড দেওয়া হয়েছে, এখানে লোড দিয়ে এটা $15 বলা হয়েছে, এটাকে $15ই ধরবে। আর তুমি যে কাস্টমসে যে মানে অথবা রেটটা আছে, ধরেন সেই 130ই হোক, সে $1950 হইলো, ও বলতেছে তুমি $1950 তুমি এটাকে ভ্যালু ধরবে, মানে কস্টিংটা করবে। ওর কোশ্চেনটা কথাটা হলো এইটা। আচ্ছা সাইফুর ভাই, আমি একটু ফ্লোর নিতে চাচ্ছি। আমি মামুনুর রশিদ। জি। হ্যালো। জি মামুন ভাই। হ্যাঁ, আমি কানাডা থেকে অ্যাটেন্ড করছি আপনার প্রোগ্রামে। জি, সো ইট থ্যাংক ইউ। ওয়াজ এ ভেরি লাইভ ডিসকাশন, এবং এট দ্য সেম টাইম আমাদের কমিশনার মহোদয় মাহবুব সাহেবকে অসংখ্য ধন্যবাদ। উনি খুব সুন্দরভাবে কমেন্টেটরের রোল করেছে, এবং একই সাথে আপনি ভ্যাটের মতো একটা জটিল ইস্যুগুলো খুব সহজে এখানে এক্সপ্লেইন করেছেন। পার্টিকুলারলি এই যে ইফেক্টিভনেস, এটা নিয়ে আসলে অনেক কনফিউশন থাকে, যে আসলে কি বাজেট যেদিন ডিক্লেয়ার হলো সেদিন থেকে এফেক্টিভ হবে কি না, নাকি 1 জুলাই থেকে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে হবে। এটা আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছেন, এবং আপনি আপনার প্রোগ্রামকে বলেছেন যে ম্যাটার অফ সিএসআর। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। সো আমার যে একটা ছোট্ট ইস্যু যেটা এখানে ডিসকাশনে এসছে, রিবেটের সময়সীমা নিয়ে আপনি একটু দ্বিমত করেছেন। হয় কি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যারা কাজ করি, আমাদের যারা ভ্যাট অফিসার আছে, এরা অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে অথবা ডেস্ক চেঞ্জ হওয়ার কারণে ভুলে যায়। সেক্ষেত্রে আমি এটাকে পজিটিভলি দেখি। রিজনটা হলো যে আমাদের কমিশনার মহোদয় বলছে যে এবারে যে ভ্যাট ল গুলো বা যে চেঞ্জ গুলো এসছে, এগুলো ব্যবসা বান্ধব। আমি ওনার সাথে 100% একমত। কারণ ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। এনবিআরও ফিল করতেছে যে না, শুধু ট্যাক্স কালেকশনই এনবিআর এর কাজ না, সার্ভিস প্রোভাইড করা, ব্যবসায়ীদেরকে ব্যবসায়িক ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আনা, ট্যাক্স বান্ধব করা, ভ্যাট বান্ধব করা, এটাও তাদের একটা মোটিভ থাকে। তো সেক্ষেত্রে আমি ওনার এটাকে সম্পূর্ণ একমত এবং অ্যাপ্রিসিয়েট করি। রিয়েলি এবারের অনেকগুলো চেঞ্জ যেগুলো আসছে, এবং আপনি খুব সুন্দরভাবে এগুলোকে এক্সপ্লেইন করেছেন। যদিও চেঞ্জ বেশি না, বেশি আসে নাই, বাট প্রতি বছর কিছু কিছু চেঞ্জ আসে, যেগুলো আলটিমেটলি কিউমুলেটিভ করলে অনেক চেঞ্জ আসে, এবং ডে বাই ডে উই আর লার্নিং। যেমন এই যে কমিশনার সাহেব বললেন যে বিল অফ এন্ট্রি, সে 1886 সালের কাস্টমস অ্যাক্টে ছিল, এখন এটা বিল অফ এন্ট্রি না, এখন এটা ডিক্লারেশন। বাট এট দ্য সেম টাইম এই বিল অফ এন্ট্রি টার্মটা আছে ইউনিফর্ম কাস্টমস ফর ডকুমেন্টারি ক্রেডিট, ইউসিপিডিসি 600, সেখানে আছে। তো ওইখানে চেঞ্জটা কিভাবে হবে? আমি নয় বাংলাদেশের কাস্টমস বাজেটে চেঞ্জ করলাম, রিনেম করলাম, বাট ইউসিডিসিতে ওইটা ইউনিফর্ম কাস্টমস ফর ডকুমেন্টারি ক্রেডিট, সেখানে কিন্তু এটা যেহেতু লন্ডন চেম্বার অফ কমার্স থেকে পাবলিশ হয়, ওখানে কিন্তু আমার কোনো হাত নেই। ওই জায়গাটার সাথে তখন একটা রিনেম মিসম্যাচ করবে। আর আরেকটা অবজারভেশন, আমাদের কোনো একজন পার্টিসিপ্যান্ট ফোন করেছিলেন, মানে জানতে চেয়েছিলেন যে অনেক সময় ভ্যালুয়েশন হয় একটা বেসড অন কমার্শিয়াল ইনভয়েস, আর একটা হয় অ্যাসেসেবল ভ্যালুতে। সো এই দুইটাতে যখন মিসম্যাচ হয়, সেটা কিভাবে অ্যাকাউন্ট ফর করবে? তো আমার যেটা মনে হয়, আপনি বলেছেন যে হ্যাঁ, এটা সফটওয়্যার একটু চেঞ্জ করে নিতে হবে, এটা পসিবল না। কারণ সফটওয়্যার চেঞ্জ মানেই দেয়ার শুড বি সাম করাপশন। সো ওইদিকে না, যে এটাকে, যেমন আমরা ডলারের, উনি যেটা বললেন 122 টাকা বা 123 টাকা, 122 টাকা করে উনি মাল ছুটাচ্ছে, 123 করে পেমেন্ট করতেছে। তো এটা এটা তো আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আছে, ডলার ফ্ল্যাকচুয়েশন, ফরেন এক্সচেঞ্জ ফ্ল্যাকচুয়েশন, ওইখানে আমরা ট্রিটমেন্ট করতেই পারি। আর এখানে যেটা কমার্শিয়াল ইনভয়েস এবং অ্যাসেসেবল ইনভয়েসের মধ্যে ল্যান্ডেড কস্ট ক্যালকুলেশনে যে ডিফারেন্স, সেটাকে তো আমরা এখানে কস্ট ফ্ল্যাকচুয়েশন বলে বা ইনসিডেন্টাল কস্ট বলে আমার সফটওয়্যারটাকে আমি আপডেট করে নিতেই পারি, একটা নতুন চার্ট অফ অ্যাকাউন্টস এর নতুন হেড খুলে যদি করা হয়। এটা হলো আমার একটা পরামর্শ। আদারওয়াইজ একটা ট্যাক্সে একটা ফিগার নিবে বা অ্যাকচুয়ালি অন্যটা হবে, এটা মাল্টিনেশনাল কোম্পানি বা সফটওয়্যারে এই এক্সেস থাকাই উচিত না। তাহলে তো ওই যে আগের নিয়মে যাবে, যে একটা কোম্পানির 3-4 রকমের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্যারি করবে। সেটা তো আমরা ডেফিনেটলি ডিজায়ার করি না। সো এটাই ছিল আমার মতামত। আর থ্যাংক ইউ সাইফুল ভাই, আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে এই প্রোগ্রামগুলো করতেছেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট।
অ্যাজ এ মেম্বার অফ ইউর সেম প্রফেশন আপনি আগে যান ইনশাল্লাহ। আমার মনে হয় যে এতে, আমি তো আজকে দেখলাম প্রায় 60-র কাছাকাছি অ্যাটেন্ডেন্স ছিল। সো এইভাবে যদি অনেকগুলো সেশন করা যায়, যতদিন এই বাজেটটা চলে 30শে জুন পর্যন্ত, তো এই বাজেট নিয়ে বিভিন্ন রকম থাকবে, হয়তো দেখা যাবে যে আপনার এই ডিসকাশনের মধ্যে থেকে অনেকগুলো প্রবলেম, যেমন ধরেন এই যে আপনি যে প্রবলেমটা বললেন, এটা রিয়েলি প্রবলেম, এটা হয়তো এনবিআর অ্যাড্রেস করে না। সো তারপর আমাদের কমিশনার সাহেব আছেন এখানে, উনিও জানলেন যে এই প্রবলেমগুলো, ওনারও হয়তো একটা রোল থাকবে যে নেক্সট বাজেটে অথবা এই বাজেটেই এই ছোট ছোট চেঞ্জগুলো এনে আরো যাতে অ্যাকাউন্টিং ফ্রেন্ডলি করা যায়। পার্টিকুলারলি আমরা যারা প্রফেশনাল কাজ করি, তারা আসলে এগুলো ক্লিয়ারিটি চাই, ট্রান্সপারেন্ট যাতে থাকে। মানে গ্রে এরিয়া থাকলে হয় কি, কিছু অসৎ অফিসার এগুলো সুযোগ নেয়, আবার কিছু অসৎ ব্যবসায়ীরাও সুযোগ নেয়। তো এই সুযোগটা আমরা না দেই, আমরা ট্যাক্স বান্ধব হইতে চাই, ব্যবসা বান্ধব এনবিআরও থাকুক আমাদের, সবকিছু মিলে আমি মনে করি ইটস আ ভেরি গুড স্টার্টিং। আপনি ইনশাল্লাহ আরো ঘন ঘন এই প্রোগ্রামগুলো করেন। এটা আমার মনে হয় জাতি উপকৃত হবে। উইথ দিস ফিউ ওয়ার্ড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য ফ্লো। আসসালামু আলাইকুম স্যার। রবিউল, আমি একটা ওই ভিডিএস অ্যাডজাস্টমেন্ট নিয়ে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আর কি। জি। আর এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা আচ্ছা, যাচ্ছে। আমরা যারা রিফান্ড, মানে আমাদের যারা রিফান্ড কি, যে কোম্পানিগুলো, আমরা তো ওই 6 মাস পরে চাইলে অ্যাপ্লাই করতে পারি রিফান্ডের জন্য। তো যারা ধরেন আমার যে রিফান্ড অ্যাপ্লিকেশন গুলো কমিশনের কাছে এখন পেন্ডিং আছে, ওগুলো তো আমরা আমাদের ওই ভ্যাটের রিটার্নের ব্যালেন্স আর ডিডাক্ট করে দিতে হয়। তো এখন ওই পেন্ডিং গুলো যেহেতু এখন ভিডিএস আমরা অ্যাডজাস্ট করতে পারবো, অ্যাপ্লিকেশন গুলো আমরা কিভাবে আমাদের রিটার্নে অ্যাড করতে পারবো, এটা কি কোনো গাইডেন্স কি আসছে এই বাজেটে? আচ্ছা, শুরুতে আমি মাউন্ট ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অনেক দূর থেকে আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য এবং তার ভ্যালুয়েবল যে ওপিনিয়নটা দিয়েছে। তো মূলত আমার আসলে এখন মাউন্ট সকাল 10টায়। আচ্ছা, তো মাউন্ট ভাই যেটা বলছে, মানে মূলত আমি বললাম যে আমি 2টা এয়ারো ট্রেনিং এ ছিলাম। ওরা মনে হয় খুব ডিজার্টেড হয়েছে আমার, মানে আমি এই কথাগুলো বলার ফলে, যে কি বলেন আপনি, অ্যাসেসেবল ভ্যালু কিভাবে হয়? এটা সম্ভব নয়। একটা অ্যাকাউন্টিং যেখানে ইনকাম ট্যাক্স মানে ভ্যাট আইনে বলা আছে একটা অ্যাকাউন্টিং থাকবে, তো সেখানে অ্যাসেসেবল ভ্যালু তো একটা ই ভ্যালু, ইমাজিনারি ভ্যালু অনেক সময়। কেন আমি দেখছি যে আমার কিছু রাইট, পার্টি আছে, চাপায় দেওয়া, ও চাপায় দেওয়া একটা ভ্যালু। চকলেট আনে $1, ওর চকলেটের দাম বাড়ায় $2.5। তো $2.5 হইলে তো সে চকলেট আসলে বিক্রি করবে না। এখন কাস্টমস তার টাকা আদায় করার জন্য সে একটা রেফারেন্স ভ্যালু ব্যবহার করতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আলটিমেটলি তো আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবো, তো আমার যেটা পেমেন্ট করেছি। এবং শুধু মামুন ভাই এটা, আম, এর ফলে ইনকাম ট্যাক্স লোক এবং ভ্যাটের লোক যে ঠকতেছে কিভাবে আমি একটু বলি। বলে যে আমাকে মিলেই দেন কস্ট অফ গুডস সোলস। ও কি করে, ওই অ্যাসেসেবল ভ্যালু দিয়ে মিলেই দেয়। তো ওর মানে করেন কস্ট অফ গুডস সোলস অনেক সময় ওই লোকাল পার্সেস ওকে না দেখাইলেও চলে, এমনিতেই ও মিলে যায়, কেন ওটা তো অনেক বেশি হাই ভ্যালু থাকে। তো আসলে ওনরা তো অনেক কিছুই এই ব্যাপারগুলো বুঝতেছে না। এবং অনেক সময় আমরাও বিভিন্ন ফোরামে বলি না, ঠিক আছে সবাই সুযোগ পাক, কিন্তু আসলে এই জায়গাটা আমাদের রিয়েলি যেটা রিয়েল জায়গায় আসতে হবে। আমরা হচ্ছে রিয়েল থেকে আনরিয়েলে তো আসলে হবে না। সেক্ষেত্রে করাপশনের একটা সুযোগ থাকবেই, অলওয়েজ থাকবে। তো যেটা হলো রবিউল সাহেবের যে কোশ্চেনটা, এখন ভ্যাট আইনে কিন্তু বলা আছে ওয়ান্স ইউ অ্যাপ্লাই দেন ইট উইল বি লকড। সেহেতু সেই কথা সেই সেন্সে কিন্তু এটা মানে লকড। আপনার আপনি যদি একবার বলেন যে আমার টাকা আমি ফেরত চাই, তখন কিন্তু আইনে বলা আছে তখন এটা উইথড্র করার সুযোগ নেই। বলছে যে তখন এটা কিন্তু আপনার ডিডাক্ট হয়ে যাচ্ছে, ওটা লক হয়ে যাচ্ছে। তো সেহেতু এখন এই সুযোগ পাচ্ছেন এটার জন্য, আহ, এই বাজেটের আগেই, মানে কি বলে এটাকে, ফাইনাল হওয়ার আগেই ই করা যাইতে পারে। বলা যাইতে পারে যে এক্ষেত্রে যদি কেউ চায় যে রিলিজ করতে পারবে, সেটা করতে পারে। অথবা এটা এনবিআর ও ই করতে পারে, বাট এনবিআর পারবে না, মোস্ট প্রবাবলি এনবিআর পারে না, তখন সেটা অধ্যাদেশের মাধ্যমেই করতে হবে এই ধরনের চেঞ্জেস এর ব্যাপারগুলো। তো সেই জন্য এর পূর্বেই এটাকে নিয়ে আসা দরকার হইতে পারে, যে যারা অলরেডি অ্যাপ্লাই করেছে তারা যদি চায় কেউ, বাট এই ধরনের জিনিস নিয়ে কাজ করবে মনে হয় না। বাট এখন পর্যন্ত আইনের সে সুযোগটা নেই। জি, থ্যাংক ইউ। স্যার একটা জাস্ট ওখানে আরেকটা জিনিস তো আছে, যে নট, মানে আমরা যদি নট অ্যাপ্রুভড বাই কমিশনার হয় তাহলে আমরা অ্যাড করতে পারি।
ওইটা কি ইউজ করা যায় কিনা, যেহেতু ওই নট 3 মাসের অ্যাপ্রুভ একটা তাহলে টাইম দেওয়া আছে যে 3 মাসের কমিশনার মধ্যে 3 মাসের মধ্যে উনি অ্যাপ্রুভ করবে। বুঝতেছি, সেটা ঠিক আছে, কিন্তু আসলে সিস্টেম তো আপনাকে দেখাবে না, তখন সিস্টেম তো আপনার টাকাটা লক করে ফেলতেছে। ম্যানুয়াল হইলে আপনি এই সুযোগটা পাচ্ছেন হয়তোবা, কিন্তু আদারওয়াইজ তো আপনাকে লক থাকবে ওই সিস্টেমে। যখন আপনি রিফান্ড চাচ্ছেন তখন তো অ্যাভেলেবেল দেখাবে না এই টাকাটা। বুঝতে পারছি স্যার, মানে আমার কোশ্চেন ছিল যে আমাদের একটা অপশন তো ছিল যে অ্যাড ব্যাক করার, হ্যাঁ যদি হ্যাঁ, কমিশনার বুঝছি অ্যাপ্রুভ না করে, বুঝছি। তো ওইটা ইউজ করা যায় কিনা আর কি। হ্যাঁ সাহেব ভাই, সাহেব ভাই, আমি আরেকটা ছোট্ট ইস্যু আপনার কোশ্চেন আনসার ধরে, এই যে অ্যাসেসেবল ভ্যালু, রেফারেন্স ভ্যালু, ইটস এ লং ডিবেট, তাই না? এখানে যেমন ধরেন আমি একটা ছোট্ট এক্সাম্পল, আমরা টাইলস ইন্ডাস্ট্রিতে একটা টেলকম পাউডার ইউজ করি, আবার এই পাউডার ইউজ হয় ফার্মাসিউটিক্যালে, জি আবার ইউজ হয় এটা ওই যে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, মানে যারা কসমেটিক্স বানায়, হ্যাঁ। তো তিনটার কোয়ালিটি বা গ্রেডিং কিন্তু আলাদা, এবং ফার্মাসিউটিক্যালে যেটা ইউজ হয় সেটা ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড খুবই ফাইন, আর সিরামিক্সে যেটা ইউজ হয় কাদামাটির মতো, এটা খুব র টাইপের, খুব কম দাম। তো যখন কাস্টমস এগুলো ভ্যালুয়েশন করে, অ্যাসেসমেন্ট করে, তখন দেখা যায় ওর সুবিধা মতো সে ওই ফার্মাসি এইচএস কোড একটা, সে তখন ওই রেফারেন্স ফার্মাসিউটিক্যালের যে হাই কস্ট যে টেলকম পাউডারটা ওই প্রাইসে করে। বাট আমি এটা ইউজ করবো সিরামিক্স, ওরা এখন বুঝাইতে পারি না যে এটা সিরামিক্স, বলে আপনি সিরামিক্স ইউজ করবেন না, ফার্মাসিউটিক্যাল ইউজ করবেন। তো এতটুকু জ্ঞান নাই যে আমি যে আইআরসিটা দিয়েছি, যেটা দিয়ে মাল ছুটাচ্ছি, সেটা যে একটা সিরামিক্স ইন্ডাস্ট্রি আইআরসি। তো আমার মনে হয় কি জানেন, জি আপনি সিএসআর হিসেবে প্রফেশনালদেরকে বা ট্রেনিং দিচ্ছেন, সেম টাইম আমাদের এই যে যারা অ্যাসেসমেন্ট করে এদেরকেও কিন্তু প্রপারলি ট্রেনিং থাকা উচিত। না হলে দেখেন টেলকম পাউডার ফার্মাসিউটিক্যাল যেটা ইউজ হচ্ছে ওই প্রাইস ধরায় দিচ্ছে টাইলস ওয়ালাদেরকে, ওই সেম প্রাইস ধরায় দিচ্ছে হলো প্রসাধনী সামগ্রী যারা বানায়। তো এতে হচ্ছে কি জানেন, তখনই বিজনেসম্যানরা ফাঁক ফোকর খুঁজে যে কোন দিক দিয়ে ফাঁকি দিব, তখন আন্ডারস্ট্যান্ডিং এ যায়। তো এই জিনিসগুলা আমি আপনার কাছে রিকোয়েস্ট, যেহেতু আপনি এই প্রফেশনে আছেন, এদেরকে আমার মনে হয় এই ট্রেনিং গুলা দিতে হবে। যে আপনি এখন যদি বলেন যে শুধু চালের জন্য একটা এসএস কোড, ভাই চালের মধ্যে ধানের চাল 25 টাকা কেজি, আবার ওইদিকে আপনার খুব এক্সপেন্সিভ চালও আছে, তাই না? সেম তো হইতে পারে। তো এই জিনিসগুলো আমার মনে হয় অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আজিজুল ভাই, আপনি একটু আপনার ফোন ভালো হতো। আজিজুল ভাই শুনতে পাচ্ছেন? আজিজুল হক স্যার, কাইন্ডলি একটু আপনার ফোন মিউট করলে ভালো হতো। আজিজুল স্যার, আপনি শুনতে পাচ্ছেন? এখান থেকে বন্ধ করা স্যার যায় তাকে, জি স্যার, আপনার ওখান থেকে অফ করে দেন। কিভাবে? আজিজুল স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমাদের আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা নিতে পারি, আদারওয়াইজ আমরা প্রোগ্রাম শেষ করতে পারি। একটা প্রশ্ন ছিল, জি একটা শিওর। প্রশ্ন ছিল জি যে মূসক 4.3 ফরম্যাটের বিশেষ দ্রষ্টব্য অংশের হুম 2 হুম। নম্বরে ছিল যে পণ্যের মূল্য বা উপকরণ মূল্য বা কাঁচামালের মূল্য 7.5%-এর বেশি বৃদ্ধি হলে মূল্য ঘোষণা দিতে হবে। কিন্তু এবারে সেখান থেকে পণ্যের মূল্য এই কথাটাই বিলুপ্ত করা হয়েছে, মানে পণ্যের মূল্য 7.5% বৃদ্ধি হলে মূল্য ঘোষণা দাখিল করতে হবে না। এটা কেন করলো ভাই? এতে কি সুবিধা বা অসুবিধা কি হচ্ছে ভাই? এটা মানে কি, মানে বুঝলাম না, এটা যদি একটু বুঝে দিতেন। একটু এটা একটু একটু দাঁড়ান,
রে স্যার এই হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এখানে বলছে যে টোটাল ভ্যালুটাকে সে তুলে দিয়েছে, এই তো মানে হ্যাঁ হ্যাঁ, আমাদের পণ্য মূল্য যদি 7.5% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মূল্য ঘোষণা দাখিল করতে হবে না নতুন করে। এখন এটা তো তুলে দেওয়াতে এখন অর্থ তো এটাই দাঁড়ায়। তো এটা মানে আসলে কি জন্য বা কি কারণে এটা করতে পারে যে 7.5% যে মূল্য বেশি বৃদ্ধি পাবে আমি নতুন করে মূল্য ঘোষণা দিব না? আহ, এটা কেমনে হতে পারে, বা এটা কি কারণ বা কি হতে পারে, একটু যদি স্যার বুঝে বলতেন। একটু দেখেন। আমাদের দুইটা কলাম থাকে, একটা হলো যে ইনপুট কলাম, আর হলো যে এখানে ভ্যালু এডিশন, তাই না? তো ভ্যালু এডিশনে এখানে বলা ছিল যে টোটাল ভ্যালু, সে আমরা যদি 400 টাকা কোনো প্রাইস হয়, এখন এইটা 7.5% বৃদ্ধি পাওয়ার কথা বলে নাই, যে এইটার কথা বলে না, আমাদেরকে বলা হচ্ছে ইনপুটের কলামে যে টোটাল যে ইনপুট কলামের এটা 7.5%-এর কথা বলা হয়েছে, ঠিক আছে? যে টোটাল এই জায়গার যদি আপনার হয়, চেঞ্জেসটা আসে, তাহলে আপনাকে করতে হবে, মূল্য ঘোষণা করতে হবে। কেননা মূল্য ঘোষণা তো আসলে মূলত যে তারা যে ইনপুট ক্রেডিটের সাথে একটা মানে রিলেটেড আছে, যে ইনপুট ক্রেডিটের কনসার্ন থাকে। তো এইখানে টোটাল ভ্যালুটাকে অ্যাড্রেস করা হয় না, আগে টোটাল ভ্যালুটাকে বলা হয়েছে যে 7.5%-এর বেশি। এখন টোটাল ভ্যালু যদি আলটিমেটলি 7.5%-এর বেশি হয়, তাহলে সেটা হিট কোথায় করবে? সেটা হিট দুই জায়গায় করতে পারে, একটা হলো ভ্যালু এডিশনে করতে পারে, আরটা এটা আমি মনে করি ইটস এ ভেরি গুড মুভ। কেন? যে অনেক সময় আমরা বলি, দেখেন, যে একটা প্রাইসের দাম 400 টাকা, এখানে ইনপুটে ছিল 200 টাকা, আর ভ্যালু এডিশনে ছিল 200 টাকা। সে ইনপুটে 200, ভ্যালু এডিশনে 200। এখন আপনি কোনো পার্টির কাছে বললেন যে আমি এটাকে 500 টাকায় বিক্রি করব, কিন্তু আপনি ইনপুটের কোনো চেঞ্জ করেন নাই, আপনি প্রফিট বেশি নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু মূল্য ডিক্লারেশন থেকে বলছে যে আপনাকে মূল্য ডিক্লারেশন দেওয়ার দরকার নেই। যেহেতু আপনি ইনপুটে কোনো বৃদ্ধি করেন নাই, ভ্যালু এডিশনে বৃদ্ধি করেছেন, সেহেতু আপনার দরকার নেই। এর ফলে কি হচ্ছে, বিজনেসের ফ্লেক্সিবিলিটিটা বেড়ে গেল। আগে কি হইতো, যে ইনপুট বাড়ে নাই, কিন্তু আপনি একজনের কাছে লাভ বেশি করতেছেন, কম করতেছেন, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আবার আপনাকে মূল্য ঘোষণা দিতে হচ্ছে। দ্যাট মিনস আপনার যে মূল্য ঘোষণার যে রিপিটেশনটা, সেটা অনেকটা কমে গেল। যে আপনার যদি ইনপুটের কলামটা যদি আপনার ঠিক থাকে, সেটা যদি 7.5%-এর মধ্যে থাকে, তাহলে আপনার আর প্রয়োজন নেই। আর যদি ভ্যালু এডিশনের কলামে যদি আপনি বেশি বৃদ্ধি করেন, সেক্ষেত্রে আপনার এইটা মূল্য ঘোষণা মানে পরবর্তী দরকার নেই, মানে কি বলে, আবার নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। সেহেতু এটা আপনার ব্যবসার জন্য, মানে ব্যবসায়ের জন্য অনেকটা রিল্যাক্স হইলো আর কি, সুযোগ হইলো আর কি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার একটা কোয়েশ্চেন হলো, এই আগে 4.3 নিয়ে আমরা 4.3 আগে, তো আমরা যে 4.3 গুলি দিয়ে এসেছে সেগুলো ছিল আমাদের ভ্যাটেবল ভ্যালুর উপরে। ভ্যাটেবল ভ্যালুর সাথে আমরা ভ্যালু এডিশন করেছি, অর্থাৎ ভ্যাটেবল ভ্যালুটাকে আমরা পারচেস প্রাইস ধরেই আমরা 4.3টা রেডি করেছি। এখন স্যার যেহেতু অ্যাসেসমেন্ট ভ্যালু বলা হচ্ছে, তাহলে স্যার আমাদের যে পুরাতন 4.3 গুলোর যে ভ্যালুগুলো আছে, যেগুলো 7.5% আনচেঞ্জড এর কারণে আমরা হয়তো আর 4.3 দেওয়ার প্রয়োজন মনে করছি না, বা পুরাতন ভ্যালুটাকে আমরা বেস ভ্যালু ধরে এখন পর্যন্ত সেল করে যাচ্ছি। তো এখন স্যার অ্যাসেসমেন্ট ভ্যালু নতুন করে আইনে পরিবর্তন হওয়ার কারণে আমাদের কি স্যার পুরাতন যে 4.3 গুলো ছিল, সেগুলো কি স্যার আমরা সেই ভ্যালুটা কি নতুন করে কি মানে কি ক্রিয়েট করার জন্য, সেল ভ্যালু নতুন করে ক্রিয়েট করার জন্য আমরা কি স্যার আবার কি নতুন করে 4.3 ডিক্লেয়ার করবো? এই ব্যাপারে স্যার আপনার পরামর্শ চাচ্ছি। এটা তো আমার পরামর্শ হলো যে এটা আপনাকে যদি দেখেন যে 7.5%-এর বেশি এটাকে
মুভ করতেছে, তাহলে আপনাকে এটা নতুন করে সাবমিট করাটাই বেটার। আর যদি 7.5% চেঞ্জ না হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনার এটা নিয়ে মানে আগেরটাই চলতে পারবে? চলতে পারবে। কারণ আচ্ছা ওখানে তো বলাই আছে যে 7.5% তো আপনাকে ই করা আছে, মানে একটা অপশন দেওয়া আছে। স্যার আমার কাছে বিষয়টা একটু আরেকটু স্পষ্ট করবেন যে 400 টাকা যে উদাহরণ দিয়ে বুঝে দিলেন, জি। 400 টাকার ঘোষণা দেওয়া আছে, আমি 500 টাকায় এখন বিক্রি করতেছি, হুম। তাহলে আমি কি শুধু সংযোজন অংশে ওই 100 টাকা বৃদ্ধি করে আমি কি মূল্য ঘোষণা দাখিল করব, নাকি পাঁচশো না না, টাকা ধরে বিক্রি দরকার করব? নেই তো, সে তো বলছে যে আপনাকে শুধু ওই কলামটায় বৃদ্ধি পেলেই হবে। বৃদ্ধি যদি পায়, যে ইনপুট কলামের কথা বলছে, সে কিন্তু মোট ভ্যালুর কথা বলে নাই। তাহলে আমি বিক্রির পর্যায়ে তাহলে 500 টাকায় বিক্রি করতে হবে? করতে পারবেন যদি এদিকে আপনি এডিশনটা না করেন। আচ্ছা, ওখানে তার কি মানে বলছে আমাকে মূল কথা হচ্ছে যে আমি মূল্য ওখানে ঘোষণা টোটাল না দাখিল টোটাল করি, কিন্তু ভ্যালুটা তো বিক্রি আমাকে উঠিয়ে দিয়েছে, তাই মার্কেট না? টাকা মূল্যে কিনতে হবে। টোটাল ভ্যালুটা তো উঠিয়ে দিয়েছে, সে তো টোটাল ভ্যালু যেহেতু উঠিয়ে দিয়েছে, সে তো ওইখানে আপনি যদি ইনপুটে আপনি বৃদ্ধি না পান, আসলে মূলত কি ওর প্রবলেমটা হলো যে সে তো দেখতেছে যে তার ইনপুট ইনপুট কলামে যদি চেঞ্জেস হয়, তাহলে তখনই কোশ্চেন আসে যে আসলে আপনি রিবেট পাচ্ছেন কি পাচ্ছেন না, যেই ভ্যালুটা ওখানে ইনপুট করতেছেন সেটা কি আমাদের সেকশন 2-18 ক অনুযায়ী ঠিক আছে কিনা, অনেক কিছু ব্যাপার তাকে ই করতে হয়, মানে কনসিডার করতে হয় ওখানে। আর ভ্যালু এডিশন যদি আপনি বেশি করেন তার তো অসুবিধা নেই, সে যত এডিশন করবেন তার জন্য কোনো প্রবলেম নেই। ঠিক আছে স্যার, বুঝতে পারছি যে আসলে আমি মূল্য ঘোষণা আমি চেঞ্জ না করি, কিন্তু আমি যে পার্টির সঙ্গে পিউ করব বা ন্যায্য বাজার মূল্য যেটা, সেই মূল্যেই বিক্রি করতে হবে, কিন্তু মূল্য ঘোষণা দিতে আমি বাধ্য নই। না, যদি না ইনপুটের কোনো আর চেঞ্জেস স্যার আসে। আমার কাছে আমি প্রথমে আরেকটা প্রশ্ন করছিলাম, ওটা এখন আমার কাছে ক্লিয়ার হয় নাই, যে অ্যাসেসেবল ভ্যালুতেই কি আমি মূল্য ঘোষণা দাখিল করব যদি আমি রেয়াত নিয়ে থাকি? আমি যতদূর জানি যে রেয়াত যে মূল্যের উপরে আমি নিব ওই মূল্যকে ধরেই আমাকে মূল্য ঘোষণা করতে হবে। এখানে অ্যাসেসেবল ভ্যালু তো হচ্ছে ডিউটি এবং ভ্যাট আরোপের একটা শুরুর মূল্য। জি। যখন ডিউটি এসডি আরডি যখন করবে তখন তো মূল্যটা বৃদ্ধি পাবে। আমি যে মূল্যের উপর রেয়াত নিব সেই মূল্যতেই তো আমাকে সহগ দাখিল করতে হবে। তাছাড়া তো উপকরণ মূল্য চেয়ে যদি আমার বিক্রয় মূল্য কম হয় তাহলে তো আমি রেয়াত পাবো না। উম, তো উপকরণের তো হ্যাঁ পাবেন না, অবশ্যই সেটা পাবেন না। যে এখন কথা হলো যে আপনার যে টোটাল ভ্যালুটা যদি আপনাকে উপকরণের মধ্যেই থাকে, এডিশনে তো বাড়তে পারে আপনার। ধরেন এখন যদি এডিশনে যদি আপনি যদি কি বলে উপকরণের মূল্যটা, আসলে মূলত এখানে অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার বলতে কি এটা অনেকগুলো ডিসিশনের ব্যাপার আছে, যে মূল্য কোনটা সেই হ্যাঁ, কোশ্চেনটা। মূল্য কোনটা, হ্যাঁ। মূল্য কোনটা সেটা কোশ্চেন, আমি কি আমার কমার্শিয়াল ভ্যালুটা এটা মূল্য, নাকি কাস্টম যেটা মূল্য ধরবে সেটা মূল্য, এটা কিন্তু ডিবেটেবল কোশ্চেন, ঠিক আছে, ডিবেটেবল হ্যাঁ ইস্যুস। স্যার, তাহলে আমি আমি একটা তাহলে মাল আসলে কিনতেছি এটা, $1, কাস্টমস বলছে $2, এটা কি $2 হবে কিনা, না $1 হবে, এটা তো কোশ্চেন। এখন যদি আমি বলি যে $1 কমার্শিয়াল ভ্যালু, আমি $1 নিচে আমি বিক্রি করি নেই, সেক্ষেত্রে কি হবে? ঠিক আছে। তো এখন কথা হলো যে এগুলো অনেকগুলো ব্যাপার আছে, যেটা ভ্যাটের যারা কর্মকর্তা আছে, শুধু কর্মকর্তা না, কর্মকর্তা তারপরে যে এটা রুট লেভেলে যারা এআরও লেভেলে আছে তাদের সাথে তখন এটাকে অ্যালাইন করতে হবে যে আসলে এটা দিয়ে কি মিন করতে চাই। যেমন আমরা এই যে এই হ্যাঁ স্যার, ইস্যুটা বুঝতে পারছি। ইস্যুটা যখন আসছে, বললাম তো যে আমি 2-3টা সেশন করার পরে মূলত ওখান থেকে হয়তো এই জিনিসটা তাদের থেকে আসছে, যে রিয়েলাইজ আসছে যে আসলে আমরা এটাকে ক্লিয়ার করি, না হলে তো একটা ঝামেলা হচ্ছে। তো এখন ঝামেলা করতে যে তো মানে এই যে ব্যাপারটা যে কি অ্যাসেসেবল ভ্যালু নিব নাকি, এখন যখন এটা খুব কাছাকাছি থাকে তখন তো এটা প্রবলেমটা ক্রিয়েট হয় না, কিন্তু এটা যখন চেঞ্জেসটা বেশি লোড দেওয়া হয় তখন তো এই কোশ্চেনটা। কিন্তু কথা হলো যে আপনার যে ভ্যালুটা, মানে আমার সেন্স হলো যে আমি যত টাকার উপরেই ভ্যাট দেই না কেন, ভ্যাটটা সে আমাকে একটা ভ্যালু ধরলো $1 কে $2 দিয়ে সে ভ্যাটটা নিয়ে নিল, কিন্তু আমি তো ভ্যাট দিয়েছি, এটা একটা মানে কি বলে, এটা একটা কারেন্ট অ্যাসেট আমার, এটা আমি মানে দিয়ে আসতেছি, মানে এটা আমি কোন ভ্যালুর উপরে দিয়েছি সেটা ফ্যাক্টর না। আমি ভ্যাট দিয়েছি এত টাকা, এখন আমি কত দামে বিক্রি করতেছি, কত টাকা দিয়েছি, কত টাকা আমি এক্সেস দিতে হবে, এইটা আমি মনে করি। আমি ইম্পোর্ট পর্যায়ে কত টাকা ভ্যাট দিয়েছি
এই যত টাকায় ভ্যাট দিব এটা আমার পকেটে থাকবে। এবার আমি যত টাকায় মালটা বিক্রি করব সেইটার উপরে আমি যত টাকা ভ্যাট আসবে, আমার যত টাকা ভ্যাট দেওয়া আছে বাকি টাকাটা দেব। আমি যদি বলি এইভাবে যে সরকার ভ্যাট চায়, ধরেন সে 150 টাকার উপরে 22 টাকা 50 পয়সা ভ্যাট দরকার, আমাকে দেখতে হবে আলটিমেটলি সরকার 22 টাকা 50 পয়সা পাচ্ছে কিনা। তা আমি যদি একটা জিনিস 22 টাকা মানে 150 টাকায় বিক্রি করে 22 টাকা 50 পয়সা ভ্যাট আসে, এখন যদি আমি কাস্টমস এর লেভেলে আমি 20 টাকা দিয়ে আসি, তো সরকারকে তো 2 টাকা 50 পয়সা পাইলেই সে খুশি হওয়ার কথা। কারণ সে তো চাচ্ছে যে আলটিমেটলি কি, মানে টোটাল 150 টাকার উপরে যত পর্যায়ে আছে, যে পর্যায়ে হোক না কেন, তার টোটাল 22 টাকা 50 পয়সা চাই। সে 22 টাকা 50 পয়সা পাইলেই তো হয়। এখানে আমি কাস্টমস এর উপরে কোন ভ্যালুর উপরে ভ্যাটটা দিয়ে আসছি সেটা তো এখানে কোশ্চেন হওয়ার কথা না, উচিত না। কেন, তাকে দেখতে হবে যে আমি কনজিউম করা পর্যন্ত এইটার যত ভ্যালু ছিল সেটার উপরে যত টাকা ভ্যাট আসে, তত টাকা ভ্যাট বিভিন্ন লেভেলে যদি আমি দিয়ে থাকে, সবগুলোর একুমুলেটেড 22 টাকা 50 পয়সা হয় কিনা। এইটা চিন্তা করলে আর কোনো ডিবেট থাকে না যে আমি দিছি 200 $2 উপরে ভ্যাট দিয়ে আসছি, আমি কেন মানে $1 মূল্য ঘোষণা করব, $2 উপরে ভ্যাটের রিবেট নিব, সেই কোশ্চেন আসার কথা না আমার মতে। আমি $1 কিনেছি, $1 আমার ভ্যালু। কাস্টমস আমাকে ডিউটি নেওয়ার জন্য একটা রেফারেন্স ভ্যালু ধরছে, তারপরে এখানে আবার আইনে বলা আছে যে ওরা তখন ভ্যাট কিভাবে আদায় করবে। তখন বলছে যে তোমরা যেই রেফারেন্স ভ্যালুটা ক্রিয়েট করবে সেটার উপরে ভ্যাট আদায় করবে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ওই টাকাটাই তোমার ভ্যাটের আবার ভ্যালু হবে, অ্যাসেসেবল ভ্যালু হবে, ভ্যাটের অ্যাসেসেবল ভ্যালু হবে, এটার সাথে আবার এডিশন হবে, তারপরে সেই অ্যাসেসেবল ভ্যালু হবে, লোকালি প্রফিট যোগ হবে, অন্যান্য ওভারহেড যোগ হবে, সেটার উপরে যে ভ্যাট আসবে। কিন্তু মূলত গভর্নমেন্ট চাচ্ছে টোটালের উপরে সে 22 টাকা 50 পয়সা তার চাই। এখন যখন এই ধরনের জিনিসগুলো হচ্ছে তখন 22 টাকা 50 পয়সা না, তখন যেমন রেন্টের উপরে ভ্যাট যখন সে নিতে দিচ্ছে না, তার মানে কি এই ভ্যাটটা সে লক করে ফেলতেছে। তার মানে 22 টাকা 50 পয়সা সে ভ্যাট নিচ্ছে না। সে ধর রেন্টের উপরে আপনার 2 টাকা ভ্যাট ছিল একটা প্রোডাক্টের, রেন্টের অ্যালোকেশন করে 2 টাকা ওই প্রোডাক্টে ভ্যাট ছিল, দ্যাট মিনস সে 22 টাকা 50 পয়সা প্লাস আরো 2 টাকা পাচ্ছে, তার মানে 24 টাকা পাচ্ছে। দ্যাট মিনস ভ্যালু, টোটাল ভ্যালুর উপরে সে ভ্যাটের চেয়েও বেশি নিচ্ছে। তো এনিহাও এই ডিবেট গুলো অনেকগুলোই আস্তে আস্তে কমতেছে, বাট এইবার এই জিনিসটা এনে 6.3-তে এই জিনিসটা আনার ফলে এটা একটু আবার ডিবেটেবল হয়ে গেছে, আবার সিস্টেম থেকে ডিরেইলড হয়ে গেছে আমি মনে করি। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। 9টা বাজে আমাদের আগামী 4 তারিখ থেকে আমাদের ইনশাল্লাহ একটা কোর্স শুরু হবে ভ্যাট এবং ট্যাক্সের উপরে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড থাকেন তারা অংশগ্রহণ করতে পারেন। এবার ট্যাক্সে অনেক ধরনের চেঞ্জেস আসছে, আর ভ্যাটেও শুধু এইটুকুই চেঞ্জ না, এরপরও আরো বিভিন্ন এসআরও দিয়ে অনেক ধরনের চেঞ্জেস আসছে, সেহেতু আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপনারা আমাদের এখানে অনেক রিসোর্স পার্সন থাকবে। তো আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা আজকে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।